হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি আমাদের অর্গানিক কেমিস্ট্রির একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে কি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সম্বন্ধে আমরা এখানে যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াকে যে দুই ভাবে ভাগ করা হয়, তো সেই দুটা ভাগ অর্থাৎ কি SN1 এবং SN2 বিক্রিয়া পুরোটাকে আমরা কভার করব এবং অনেকগুলো উদাহরণ নেব এবং তোমাদেরকে আজকে এই পার্টটা ধীরে ধীরে অনেকটা সময় নিয়ে, একটু সময় লাগবে, তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবে। কেননা এই পার্টটা তুমি যদি বুঝতে পারো তাহলে তোমার অর্গানিক কেমিস্ট্রির অনেকগুলো ছোট ছোট কনফিউশন তোমার দূর হয়ে যাবে। তো তাই জন্য বলছি, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে থাকো, আর কোথাও ডাউট হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, এটি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন অর্থাৎ SN1 এবং SN2 বিক্রিয়ার পার্ট 2। তোমরা যদি এখনও SN1 SN2 বিক্রিয়ার পার্ট 1 ভিডিওটি না দেখে থাকো, তাহলে ওই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমরা সেই ক্লাসটি অবশ্যই করে নিয়ে তারপরে আজকের ক্লাসটি করবে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। তাহলে চলো এবার আমরা SN1 এবং SN2 এই দুটি বিষয়ের মধ্যে আমরা হচ্ছে কি কম্পারিজন করবো, অর্থাৎ কি দুটো বিক্রিয়ার মধ্যে কোনটা কিভাবে পার্থক্য কোথায় দুটো বিক্রিয়ার মধ্যে। আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা টপিক একটা একটা করে ধরবো এবং সেগুলোকে আলোচনা করবো উদাহরণ দিয়ে, ঠিক আছে? তাহলে চলো দেখো, প্রথমে আমরা হচ্ছে কি আর বন্ড এক্স এই বন্ধনের উপর নির্ভর করে SN1 এবং SN2 বিক্রিয়া কোনটা কি কেমন হবে সেটা মোটামুটি আমরা বুঝতে পেরেছি। প্রথমে দেখো যে এই আর বন্ডটা আর উপর ডিপেন্ড করবে, সেটা হচ্ছে কি এক নম্বর কথা, এই আরটা যত বাল্কি হবে বড় হবে মানে কি, ধরে নাও সাপোজ এখানে আর কার্বন আছে, এই ধরে নাও এক্স আছে, এবার এখানে ধরে নাও এই কার্বন আছে, এখানে ধরে নাও কার্বন আছে, এখানে ধরে নাও কার্বন আছে, এবার এর সঙ্গে ধরে নাও গ্রুপ যুক্ত আছে, এর সঙ্গে যদি আরো গ্রুপ যুক্ত থাকে, তাহলে আমাকে কি হয়, SN2 বিক্রিয়ার ক্ষেত্রে সবসময় কি হয়, তোমার ব্যাক সাইড অ্যাটাকটা হয়, পেছন দিক দিয়ে অ্যাটাক করে। তবে ব্যাক সাইড অ্যাটাক করার জন্য কি হবে, এখানে ক্রাউডনেসটা যত কম হবে তত তোমার পেছন দিক দিয়ে অ্যাটাক করার সম্ভাবনা, ক্রাউডনেসটা যত কম হবে পেছন দিক দিয়ে অ্যাটাক করার সম্ভাবনা তত বাড়বে। অর্থাৎ কি যদি অর্থাৎ কি 3 ডিগ্রির ক্ষেত্রে কি হয়, ক্রাউডনেসটা অনেক বেশি থাকে, তো তাই জন্য কি হবে আমার SN1 এবং SN2 এই দুজন যদি কম্পেয়ার করি, তাহলে SN1 বিক্রিয়া কি হবে, যেহেতু কার্বোক্যাটায়ন তৈরি হয়, SN1 বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে না, এখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে এবং কার্বোক্যাটায়ন তৈরি হলে কি SN1 বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু এখানে যত কার্বন, এখানে কার্বনের সঙ্গে যত হাইড্রোজেন থাকবে, অর্থাৎ কি সেটা তত বেশি স্টেবল হবে। তো তাই জন্য SN1 বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে না, 3 ডিগ্রির ক্ষেত্রে SN1 ভালো হবে, আর SN2 বিক্রিয়ার ক্ষেত্রে কি 1 ডিগ্রির ক্ষেত্রে, অর্থাৎ কি যেখানে ক্রাউডনেসটা অনেক কম হবে বা মিথাইল গ্রুপের ক্ষেত্রে সবথেকে ভালো হবে মিথাইল গ্রুপ, ঠিক আছে? তো এদের ক্ষেত্রে SN2 বিক্রিয়া সবথেকে ভালো হবে। এবার দেখো নেক্সট, এখানে একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, যেটা হচ্ছে কি তোমরা এখন বলবে, দেখো আমি এখানে 4টা পয়েন্ট লিখছি, তার মধ্যে কার ক্ষেত্রে SN1 ভালো হবে এবং কার ক্ষেত্রে SN2 বিক্রিয়া ভালো হবে, এরকমই তোমার পরীক্ষায় কোশ্চিন আসে। দেখো তোমার যদি বলা হয় 1 নম্বর কোশ্চিন, দেখো তোমরা একটা বলবে যে CH3 হোল টু CCl, CH3 হোল টু CHCl, তারপরে হচ্ছে কি তোমার CH3 CH2Cl। বলো কোনটার ক্ষেত্রে তোমার SN1 ভালো হবে আর কোনটার ক্ষেত্রে SN2 বিক্রিয়া ভালো হবে। তাহলে দেখো এটা হচ্ছে কি 3 ডিগ্রি, এটা হচ্ছে কি তোমার 2 ডিগ্রি কার্বন, এটা হচ্ছে কি 1 ডিগ্রি কার্বন। তো তাহলে এক্ষেত্রে যেহেতু এই কার্বোকার্বনটা মোর স্টেবল হবে, তো তাই জন্য এটা SN1 সব থেকে ভালো হবে। অর্থাৎ কি SN1 বিক্রিয়ার ক্ষেত্রে কোনটা ভালো হবে না, SN1 ক্ষেত্রে এটা সব থেকে ভালো হবে, তারপরে B, তারপরে C, এটা হচ্ছে কি SN1 বিক্রিয়ার অর্ডার হবে। আর SN2 বিক্রিয়ার ক্ষেত্রে উল্টো অর্ডারটা হবে, অর্থাৎ কি C টা সব থেকে বেশি হবে, তারপরে B, তারপরে A, তাই তো? এটা হচ্ছে আমার SN1 এবং SN2 বিক্রিয়ার ফর্ম হয়ে গেল। নেক্সট পরবর্তী কোশ্চেনটা দেখবো। পরবর্তী ধরুন এরকমই আছে। এবার এখানে আমি একটা লাগিয়ে দিলাম হচ্ছে গিয়ে বেঞ্জাইল গ্রুপ CH2Cl, ঠিক আছে? এবার তোমরা বলবে যে কোনটার ক্ষেত্রে SN1 ভালো হবে, এই যে 3টা গ্রুপ আছে এখানে কোনটার ক্ষেত্রে SN1 বিক্রিয়া ভালো হবে বলো দেখি। আচ্ছা, এটা তো 3 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা কত ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, কারণ এর সঙ্গে একটা কার্বন যুক্ত হয়ে আছে, তাহলে এটাও 1 ডিগ্রি। তাহলে অর্ডার কি হবে বলো, 3 ডিগ্রি তো নরমালি আগে আসবেই, তাহলে 3 ডিগ্রি লিখবো, তারপরে কি আসবে, তারপরে 2 ডিগ্রি, অর্থাৎ কি এটা আসবে কি, অর্থাৎ কি এর পরে তারপরে এটা যদি A হয়, এটা হচ্ছে B, এটা হচ্ছে C, এটা হচ্ছে D। তো তাহলে কোনটা আগে আসবে, A তো সবার আগে আসবে, তারপরে B আগে আসবে না হচ্ছে কি তোমার B আসবে কি না তারপরে C আসবে, কোনটা
দেখো এখানে কি হচ্ছে গিয়ে, যেহেতু SN1 বিক্রিয়ার ক্ষেত্রে তাহলে আমরা কি করে বুঝবো যে SN1 ভালো হবে না, মানে SN1 বিক্রিয়া ভালো হবে কিনা সেটা আমরা কি করে বুঝবো? কারণ SN1 বিক্রিয়ার ক্ষেত্রে কি একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়, তাহলে আমাকে এখান থেকে দেখতে হবে যে কার্বোক্যাটায়ন গুলো যে তৈরি করে নিয়ে আমাকে দেখবো, অর্থাৎ কি যখনই তোমাকে কোশ্চেনের মধ্যে বলবে যে SN1 বিক্রিয়া কে ভালো দেখাবে, তখন তুমি প্রত্যেকটা লিভিং গ্রুপ গুলোকে বের করে কার্বোক্যাটায়ন তৈরি করবে, প্রত্যেকটার কার্বোক্যাটায়ন গুলো তৈরি করবে, ঠিক আছে? প্রত্যেক কার্বোক্যাটায়ন তৈরি করে দেখবে যে কার্বোক্যাটায়ন গুলো স্টেবল কিনা, কার্বোক্যাটায়ন গুলো স্টেবল কিনা সেটা তোমাকে দেখতে হবে। তো তাহলে দেখো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তো মোর স্টেবল হয়, কিন্তু এখান থেকে দেখো এই যে বেনজাইল কার্বোক্যাটায়ন আছে, সেই বেনজাইল কার্বোক্যাটায়ন কিন্তু আবার রেজোনেন্সে অংশগ্রহণ করতে পারে, ঠিক আছে? তো বেনজাইল কার্বোক্যাটায়ন রেজোনেন্সে অংশগ্রহণ করার জন্য এটা 1 ডিগ্রি হলেও এই কার্বোক্যাটায়নটা কিন্তু স্টেবিলিটি অনেক বেশি, ঠিক আছে? তো তাই জন্য যদিও এর স্টেবিলিটি তোমার হচ্ছে 3 ডিগ্রি থেকে কম হয়, কি বললাম, বেনজাইল কার্বোক্যাটায়নের স্টেবিলিটি 3 ডিগ্রি থেকে কম হয়, তাহলে 3 ডিগ্রি সব থেকে আগে ভালো হবে, অর্থাৎ কি এ ভালো হবে, তারপরে কিন্তু 2 ডিগ্রি থেকে কিন্তু এ বেনজাইল কার্বোক্যাটায়নের কিন্তু স্টেবিলিটি বেশি, তাই জন্য এই যে বেনজাইল কার্বোক্যাটায়নটা কিন্তু বেশি তাড়াতাড়ি SN1 বিক্রিয়া দেবে, অর্থাৎ কি এক্ষেত্রে অর্ডারটা হবে সি আগে আসবে, তারপরে বি, তারপরে তোমার হচ্ছে ডি আসবে, ঠিক আছে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এরকম কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। নেক্সট পরে আরেকটা কোশ্চেন দেখে নেবো, আরেকটা দেখবো। আছে CH3 CH3 X আছে, এখানে নাম আছে CH3 বন্ড CH বন্ড CH3 বন্ড X আছে, আরেকটা আছে CH2 ডাবল বন্ড CH বন্ড CH2 বন্ড X আছে। এবার বলো এটা B এটা C, অর্ডার কি হবে, কোনটা সবথেকে ভালো হবে বলো? এটা কত ডিগ্রি? এটা 3 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 2 ডিগ্রি। এটা কত ডিগ্রি? এটা 1 ডিগ্রি। তো তাহলে সবথেকে ভালো কি 3 ডিগ্রি হবে, অর্থাৎ কি A তারপরে B তারপরে C। এটা অর্ডারটা হবে কি? এটা কিন্তু হবে না। কেন হবে না? কেননা এখানে দেখো এটা 1 ডিগ্রি হলেও এটা কিন্তু এই কার্বোক্যাটায়ন, প্রত্যেকটা আমরা কি বললাম, SN1 বিক্রিয়ার অর্ডার বলতে গেলে আমাকে প্রথমে কার্বোক্যাটায়ন গুলো তৈরি করে নিতে হবে। এটা SN1 বিক্রিয়ার অর্ডার যদি বলতে হয় তাহলে তোমাকে কার্বোক্যাটায়ন গুলো প্রত্যেকটা তৈরি করে নিতে হবে। এবার তোমাকে দেখতে হবে কোন কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল। 3 ডিগ্রি তো মোর স্টেবল, সেটা আমরা জানি, তাই 3 ডিগ্রি কে সবার আগে আসবে, অর্থাৎ কি A আগে আসবেই। তো তারপরে কে আসবে স্যার? তারপরে দেখো এটা 2 ডিগ্রি হলেও এখানে কিন্তু এটা যে অ্যালাইলি কার্বোক্যাটায়ন, আমরা জানি অ্যালাইলি কার্বোক্যাটায়ন যেহেতু রেজোনেন্স করতে পারে, তো রেজোনেন্স করতে পাওয়ার জন্য কিন্তু অ্যালাইলি কার্বোক্যাটায়ন গুলো মোর স্টেবল হয়ে যায়, অ্যালাইলি কার্বোক্যাটায়ন গুলো মোর স্টেবল হয়ে যায়। তো তাই জন্য এক্ষেত্রে কিন্তু তোমার কি হবে না, অ্যালাইলি কার্বোক্যাটায়ন থেকে সি আগে চলে আসবে, তারপরে কিন্তু 2 ডিগ্রি, কারণ রেজোনেন্স এর ফলে কোন যৌগ বেশি স্টেবিলিটি পায়। তো তাই জন্য কিন্তু অর্ডারটা হবে কি 3 ডিগ্রি, তারপরে অ্যালাইলিক, তারপরে কিন্তু 2 ডিগ্রি হবে, ঠিক আছে? আচ্ছা এখানে আরেকটা জিনিস একটু বলে দিই, দেখো কোথাও যদি তোমার থাকে, ধরো এরকম আছে 3 ডিগ্রি আছে, CH3 বন্ড C বন্ড CH3 বন্ড CH3, এখান থেকে ধরো X আছে, আরেকটা ধরো আছে বেনজিন আছে, বেনজিন CH বন্ড CH3, এখানে ধরো Cl আছে, আরেকটা ধরো তোমার আছে CH3 ধরো অ্যালাইলিক আছে, CH2 ডাবল বন্ড CH বন্ড CH2 বন্ড Cl আছে, আরেকটা ধরো তোমার আছে CH3 CH3 বন্ড তোমার Cl আছে, এরকম আছে। তাহলে কোন এক্ষেত্রে কোনটা বেশি হবে স্যার? এটা তো 3 ডিগ্রি, এটা তো তোমার এটা হচ্ছে কি 2 ডিগ্রি, এটা তোমার 1 ডিগ্রি, এটা তোমার 2 ডিগ্রি। তাহলে এবার অর্ডার সাজাও দেখি কোনটা, এটা A এটা B এটা হচ্ছে C এটা হচ্ছে D, তাহলে কোনটা আগে আসবে? এক্ষেত্রে এটা তো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ঠিক আছে? তো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা তো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করবে স্যার। তারপরে নেক্সট এটা কি করে তৈরি করবে? এটা তোমার বেনজাইলিক কার্বোক্যাটায়ন তৈরি করবে, কিন্তু দেখো এবার কিন্তু তোমার 3 ডিগ্রি এখানে আছে, তিনটা শুধুমাত্র হাইপার কনজুগেশন দেখাবে, কিন্তু যখন বেনজাইলিক কার্বোক্যাটায়ন তার মধ্যে একটা প্লাস আই এফেক্ট যুক্ত গ্রুপও থাকবে, তখন কিন্তু তার স্টেবিলিটি আবার 3 ডিগ্রি থেকে বেশি হবে। কি বললাম, যদি বেনজাইলিক কার্বোক্যাটায়ন তার সঙ্গে যদি একটা CH3 লেগে থাকে, তাহলে এর স্টেবিলিটি কিন্তু 3 ডিগ্রি থেকে বেশি। আবার বেনজাইলিক কার্বোক্যাটায়ন ধরে নাও বেনজিন আছে, তার মাথার উপর CH2, এর স্টেবিলিটি মানে 3 ডিগ্রি স্টেবিলিটি এর থেকে বেশি, ঠিক আছে? তো মানে 3 ডিগ্রি স্টেবিলিটি বেনজাইলের থেকে বেশি, কিন্তু বেনজাইলের সঙ্গে যদি এখানে একটা CH3 লাগিয়ে দিই, তাহলে এর স্টেবিলিটি কিন্তু আবার 3 ডিগ্রি থেকে বেশি হয়ে যাবে। তো তাহলে এক্ষেত্রে অর্ডারটা কি আসবে স্যার? এক্ষেত্রে তারপরে তো এটা তো অ্যালাইলিক কার্বোক্যাটায়ন তৈরি হবে, আর এটা তো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে,
ঠিক আছে। তো তাহলে এই ক্ষেত্রে কিন্তু তোমার বিটা সবার আগে চলে আসবে, কেননা এই বেঞ্জাইলিক কার্বোকার্বন যার মধ্যে একটা CH3 গ্রুপ যুক্ত আছে সেটা কিন্তু তোমার বেশি স্টেবল হবে 3 ডিগ্রি থেকে। তারপরে এ আসবে, তারপরে সি আসবে, তারপরে কিন্তু ডি আসবে। এই ক্ষেত্রে অর্ডার কিন্তু এটা হবে। ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু ভালো করে ঢুকে নাও মাথায়। আর একটা জিনিস একটু বলে দিই স্যার, দেখি এটা কি করতে পারে। একটা এটা করবো আমরা এখন। ধরুন এরকম আছে যে CH3 বন্ড সি আছে, CH3 বন্ড CH3, এখানে ধরুন Cl আছে। আর একটা ধরুন আছে CH3 বন্ড CH বন্ড CH3 বন্ড CH2 বন্ড Cl আছে। আর একটা ধরুন আছে CH3 বন্ড CH বন্ড CH3 বন্ড হচ্ছে গিয়ে Cl আছে। এবার এই তিনটা, ঠিক আছে, এবার এই তিনটার মধ্যে কোনটা বেশি আগে হবে, মানে কোনটা বেশি SN1 বিক্রিয়া দেখাবে, চলো দেখি। তাহলে দেখো এবার নর্মালি আমরা কি করব, এটা ডিগ্রি গুলো দেখবো। এটা হচ্ছে 3 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি। তাহলে নর্মালি যারা একটু জানে আর কি, আমরা যারা এক্ষুনি ক্লাস করলো, তো তাহলে তারা অর্ডার কি করবে না হচ্ছে গিয়ে এ সব থেকে বেশি, তারপরে বি না, তারপরে হচ্ছে গিয়ে সি, তারপরে হচ্ছে গিয়ে বি করবে, এটা ঠিক। এবার যারা আবার একটু জানে আর কি, যেটা আমরা ওই যে প্রস্তুতির মধ্যে যে যারা বিক্রিয়াটা করেছিল, তো তারা আবার কি করবে, তারা আবার কিন্তু একটু মাতব্বরি করে তারা বলতে পারে কি যে এখান থেকে কি করবে, এটা প্রথমে কার্বোকার্বন তৈরি করবে। এবার ও বলবে যে স্যার এখান থেকে তো এই হাইড্রাইডটা শিফট করে গিয়ে এখানে চলে আসবে, তাহলে এখান থেকে হাইড্রাইড শিফট করে আসলে কি হবে, এটা 3 ডিগ্রি কার্বোকার্বন তৈরি হবে, এটা CH3 হয়ে যাবে, 3 ডিগ্রি কার্বোকার্বন তৈরি হবে। তাই জন্য নর্মালি যেহেতু এটা 3 ডিগ্রি, তাই জন্য এটাকে প্রথমে রাখলে, তো তাহলে অনেকে আবার কিন্তু এখানে বিটাকে নিয়ে চলে আসবে, বলবে এটাও 3 ডিগ্রি হতে পারছে, তাই জন্য এটাও এর থেকে বেশি করবে, যেহেতু এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি হতে পারছে। তাহলে স্যার আমি এখানে বারবার করে বলে দিই যে এই যে শিফটিং, মানে হাইড্রাইড শিফটিং বা মিথাইল শিফটিং, সেটা কিন্তু কখনোই SN1 বিক্রিয়ার উপর কি করবে না, কোন রকম প্রভাব ফেলবে না। ঠিক আছে, সেটা শিফটিং হয়ে যেতে পারে, সেটা আলাদা ব্যাপার, পরের স্টেপে যাচ্ছে, কিন্তু এই শিফটিংটা কখনো কিন্তু রেট ডিটারমিনিং স্টেপের উপর থাকে না, মানে নির্ভর করে না। তো তাই জন্য কিন্তু তোমার সেক্ষেত্রে কিন্তু শিফটিং হচ্ছে কিনা সেটা দেখবো না, আমি জাস্ট দেখবো হ্যালোজেনটা কোন কার্বনের সঙ্গে যুক্ত আছে, সেই কার্বনটা থেকে সহজে হ্যালোজেনটা বেরোতে পারছে কিনা, বা ওই কার্বোকার্বনটা স্টেবল কিনা, সেটার উপরে কিন্তু নির্ভর করবে। অর্থাৎ কি এখানে আমরা শিফটিং এর ব্যাপারটা পরে নিয়ে আসবো, শিফটিং কিন্তু আগেই করব না। এখানে কিন্তু আমরা দেখবো যে এটা 1 ডিগ্রি, যেহেতু তাহলে 1 ডিগ্রি ধরবো, এটা যেহেতু 2 ডিগ্রি, তাই জন্য এটাই কিন্তু 2 ডিগ্রি কিন্তু সব থেকে ভালো দেবে, তারপরে কিন্তু এই যৌগটা দিবে। অর্থাৎ কি তোমার অর্ডার কি হবে না, অর্ডার কিন্তু এটাই হবে, অর্ডার কিন্তু বি কিন্তু সি আগে আসবে না। ঠিক আছে, কি বললাম, শিফটিং এর ব্যাপার কিন্তু আমরা ঢোকাবো না এর মধ্যে। তাহলে নর্মালি আমরা যে হিসেবে আমরা করছিলাম সেটাই কিন্তু করব, শিফটিং এর কথা মাথায় নিয়ে আসবো না। ঠিক আছে, তো মোটামুটি আমরা SN1 বিক্রিয়ার গল্পগুলো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে SN1 বিক্রিয়া এরকম ক্ষেত্রে ভালো হবে। আচ্ছা, এবার SN2 বিক্রিয়ার ক্ষেত্রে স্যার, SN2 বিক্রিয়ার ক্ষেত্রে চলে আসবো, একটা উদাহরণ নিয়ে নেবো SN2 বিক্রিয়ার ক্ষেত্রে। যে দেখো CH3 বন্ড Cl, তারপরে চলে আসো CH3 CH2 Cl, তারপরে চলে আসো CH3 CH2, এখানে CH3, এখানে Cl, তারপরে ধরো CH3 CO বন্ড CH2 Cl। এবার এখানে চারটা আমরা লিখেছি, এটা হচ্ছে SN2 বিক্রিয়ার ক্রম অনুযায়ী সাজাবে, SN2 বিক্রিয়ার ক্রম অনুযায়ী সাজাবে। ঠিক আছে, তাহলে চলো কিভাবে করবে এটা। SN2 বিক্রিয়া সব থেকে ভালো কে দেবে স্যার, সব থেকে ভালো তোমরা নর্মালি বলতে পারো যে এখানে এটা হচ্ছে মিথাইল আছে, তাহলে মিথাইলের ক্ষেত্রে সব থেকে ভালো হবে, তাই তো। তারপরে এটা সি আছে, এটা হচ্ছে ডি, তাহলে কি হবে, সব থেকে ভালো কি আগে আসা উচিত, এ সবার আগে আসবে। তারপরে স্যার বি, তারপরে এটা যেহেতু 1 ডিগ্রি, এটা হচ্ছে তোমার 2 ডিগ্রি, আর এখানেও এটাও 1 ডিগ্রি, তো তাহলে কি হচ্ছে কি এর মধ্যে কি আগে আসবে, তাহলে এর মধ্যে তুমি বলবে যে এখানে ক্রাউডনেসটা বেশি আছে, এখানে একটা মিথাইল গ্রুপ, এখানে ক্রাউডনেসটা কম আছে, তাহলে তুমি বলবে যে বি আগে আসবে, তারপরে তুমি বলবে হচ্ছে কি ডি আসবে, তারপরে কি বলবে না বি আসবে। দেখো এই অর্ডারটা কিন্তু সি, দেখো এই অর্ডারটা কিন্তু তোমার হবে না। কেন এই অর্ডারটা হবে না, দেখো এখানে মোটামুটি এই প্রথম তিনটার ক্ষেত্রে ঠিক ছিল, প্রথম এই তিনটার ক্ষেত্রে যা গল্প ঠিক আছে, কিন্তু এখানে একটা বুঝবে এই জায়গাটা, যে এই জায়গাটা যদি এই হ্যালোজেনের সাপেক্ষে আমরা যেটা হ্যালোজেনটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেটাকে আমরা আলফা বলবো, আর পরের কার্বনটাকে আমরা বিটা বলবো। ঠিক আছে, যদি এরকম কোনো হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে তার আলফা বা বিটা পজিশনে যদি কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, কি বললাম,
কোনো একটি হ্যালো অ্যালকেনের আলফা বা বিটা পজিশনে যদি কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে তাহলে সেই ক্ষেত্রে বিক্রিয়াটির SN1 বলো বা SN2 বিক্রিয়া বলো তার কিন্তু বিক্রিয়ার হারটা কয়েক গুণ বেড়ে যায়। ঠিক আছে, দেখো কিরকম ব্যাপারটা হচ্ছে কি, এক্ষেত্রে কি করে, এই যে এই গ্রুপটা আছে, এই যে ট্রানজিশন স্টেটটা তৈরি করে, মানে যদি কোনো কার্বনিল গ্রুপ, মানে কি বললাম এখান থেকে লিখে রাখো খাতায়, যে বিটা অবস্থানে যদি কার্বনিল গ্রুপ বা কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যুক্ত থাকে তাহলে SN1 বিক্রিয়া ভালো হয়। ঠিক আছে, ভালো হয়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কিন্তু তোমার এটা 1 ডিগ্রি, মানে এখানে ক্রাউডনেস থাকলেও এর যে বিক্রিয়ার হার দেখা যাবে এদের থেকে কয়েক গুণ বেশি হবে, 4 থেকে 5 গুণ বিক্রিয়া বেশি হবে। এবং এটা কেন হবে, কেননা এই যে গ্রুপটা আছে এটা কি করতে পারে না, ট্রানজিশন স্টেটকে ও স্টেবিলিটি দিতে পারে ট্রানজিশন স্টেটকে। তাই জন্য এর ক্ষেত্রে কিন্তু বিক্রিয়ার হারটা সব থেকে বেশি হবে। অর্থাৎ কি, এক্ষেত্রে তোমার ডিটা সবার আগে চলে আসবে, তারপরে নরমাল যে অর্ডার আছে সেটাই হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম যে কোনটার ক্ষেত্রে কেন এর বিক্রিয়াটা হলো। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বোঝা যাচ্ছে যে এখানে তোমার যে SN2 বিক্রিয়ার ক্ষেত্রে এখানে একটা জিনিস লিখে নাও, SN2 বিক্রিয়া তোমার দুটো জিনিসের উপর ডিপেন্ড করবে। কি বললাম, এখান থেকেও দেখে নাও, SN2 বিক্রিয়া দুটো জিনিসের উপর ডিপেন্ড করবে। একটা হচ্ছে কি তোমার ক্রাউডনেস, ঠিক আছে, বাল্কি গ্রুপ, একটা লিখে হচ্ছে কি তোমার কি ট্রানজিশন স্টেটের স্টেবিলিটি। ঠিক আছে, ট্রানজিশনটা কখন স্টেবিলিটি পাবে, না স্টেবিলিটি পাবে হচ্ছে গিয়ে তোমার যখন তোমার বিটা পজিশন বা আলফা পজিশন, মানে বিটা অবস্থানে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বা অ্যালাইলিক গ্রুপ, ঠিক আছে, বা ডাবল বন্ড, বা বেনজাইল গ্রুপ, ঠিক আছে, বা বেনজিন বা ফিনাইল গ্রুপ যুক্ত থাকবে, তখন কিন্তু তোমার এই SN2 বিক্রিয়া ভালো হবে। ঠিক আছে, চলো অ্যাজ পার এক্সাম্পল তোমরা এরকম নাও। তারপর এরকম অনেকে ভাবতে পারে বা এরকম অনেকে বলতে পারে যে স্যার SN1 বিক্রিয়া যেটা বেশি দেবে সেটা কি SN2 বিক্রিয়া কি কম দেবে? কি বললাম, এরকম অনেকে ভাবতে পারে যে এরকম করে সাজানোর পরে যেটা SN1 বিক্রিয়া দেয় সেটা SN2 বিক্রিয়া সবথেকে কম দেবে, এরকম কিন্তু সব ক্ষেত্রে না। কি বললাম, যেটা SN2 বিক্রিয়া বেশি দেয় সেটা SN1 বিক্রিয়াও বেশি দিতে পারে এবং ভাইস ভার্সা। অর্থাৎ কি, যে অনেক সময় দেখবো আমরা যে যেটা SN1 বিক্রিয়া বেশি দিচ্ছে তার মানে যে সেটা SN2 বিক্রিয়া দেবে না, তার কিন্তু কোনো মানে নেই। এরকম দেখো, বা এটা এরকম বলছি যে এটার নাম কি, বেনজাইল কার্বোক্যাটায়ন, আর এখান থেকে ধরে নাও সাইক্লোহেক্সাইল CH2Cl। এবার বলতে হবে এই দুজনের মধ্যে কে SN2 বিক্রিয়া ভালো দেবে, আচ্ছা SN1 বিক্রিয়া কে ভালো দেবে স্যার? SN1 বিক্রিয়া। তাহলে SN1 বিক্রিয়া কি করে বুঝবো, যে এটাও তো 1 ডিগ্রি, এটাও তো 1 ডিগ্রি, তাহলে এখান থেকে যেহেতু বেনজাইল কার্বোক্যাটায়ন যেহেতু মোর স্টেবল, তো তাই জন্য কি করব আমরা, যে এটা SN1 বিক্রিয়া ভালো দেবে, যে SN1 বিক্রিয়া কি করবে না, প্রথমটা ভালো দেবে, এ সব থেকে ভালো দেবে। ঠিক আছে, আচ্ছা SN2 বিক্রিয়া আমরা ভাবছি, তাহলে এটা তো এটা যেহেতু SN1 বিক্রিয়া বেশি দিচ্ছে তার মানে কি এটা SN2 বিক্রিয়া সব থেকে কম দেবে? ওরকম কিন্তু কোনো ব্যাপার নেই। কেন বলছি, দেখো এখান থেকে দেখো, এবার এক্ষেত্রে কি হচ্ছে গিয়ে, যে এটা তো 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, এবার এটা 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি হলেও এখান থেকে দেখো আমরা জানি বেনজিন গ্রুপের একটু হলেও -I এফেক্ট আছে। কি বললাম, বেনজিন গ্রুপের একটু হলেও -I এফেক্ট আছে। তো -I এফেক্ট থাকলে আমরা বলেছি যে হ্যালোজেনের সাপেক্ষে তার আলফা বা বিটা অবস্থানে যদি কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে তাহলে কি করবে না, তার ট্রানজিশন স্টেটটাকেও বেশি স্টেবিলিটি দিতে পারবে। মানে কি, ওর ক্ষেত্রে বিক্রিয়ার হার কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ কি, তাহলে আমরা এখান থেকে এরকম বলতে পারি, যে এখান থেকে আমরা বলতে পারি যে এক্ষেত্রেও তোমার এই এটা বেশি দেবে দেন বি। ঠিক আছে, এ তোমার বি থেকে বেশি দেবে বিক্রিয়া, SN2 বিক্রিয়া। তার মানে কি, SN2 বিক্রিয়ার ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নেই যেটা SN1 বিক্রিয়া বেশি দেয় সেটা SN2 বিক্রিয়া দেবে না, তার মধ্যে কোনো ব্যাপার নেই, সেটা হতেও পারে অনেক সময়।
ঠিক আছে, অনেক সময় এরকম হয়। তাহলে এখন তোমরা বুঝতে পারবে যে তোমার অ্যালকিল হ্যালাইডটা দেখে তোমরা বুঝতে পারবে যে কোন ক্ষেত্রে SN1 বিক্রিয়া ভালো হবে, কোন ক্ষেত্রে SN2 বিক্রিয়া ভালো হবে, তোমরা কিন্তু এখন থেকে বুঝতে পারবে। তাহলে চলো নেক্সট আমরা যেটা চলে আসবো সলভেন্ট এফেক্ট। সলভেন্ট এফেক্ট কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে সলভেন্টের উপরে বিক্রিয়ার হার ওরা কিভাবে নির্ভর করে, সলভেন্টের উপর কিভাবে নির্ভর করে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা SN1 বিক্রিয়ার ক্ষেত্রে সলভেন্টের ব্যাপারটা আমরা দেখবো। ঠিক আছে, এবার SN1 বিক্রিয়ার ক্ষেত্রে কি হয় দেখো, সলভেন্টটা শুরু করার আগে আমরা বলে নিই সলভেন্ট কত ধরনের হতে পারে। সলভেন্ট কত ধরনের হতে পারে? সলভেন্ট দুই ধরনের হতে পারে। একটাকে বলা হচ্ছে পোলার প্রোটিক সলভেন্ট, একটাকে কি বললাম, পোলার প্রোটিক সলভেন্ট, একটা হচ্ছে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। ঠিক আছে, সলভেন্ট আমি বললাম দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে পোলার প্রোটিক সলভেন্ট, একটা হচ্ছে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। পোলার প্রোটিক সলভেন্ট কোনগুলোকে বলবো স্যার? যারা দ্রবণের মধ্যে H দিতে পারবে, H+ দিতে পারবে, তাদেরকে আমরা পোলার প্রোটিক সলভেন্ট বলবো। যেমন ধরে নাও জলকে আমরা যদি জল ভেঙে গিয়ে H+ OH- এ ভাঙতে পারে, তাহলে জল একটা কিন্তু পোলার প্রোটিক সলভেন্ট। একই রকম ভাবে ধরে নাও মিথানল এটা একটা পোলার প্রোটিক সলভেন্ট। তারপরে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এটা একটা পোলার প্রোটিক সলভেন্ট। ইথানল C2H5OH, এটা একটা পোলার প্রোটিক সলভেন্ট। তাহলে এগুলো কি বললাম, এগুলো প্রত্যেকটাই হচ্ছে কি পোলার প্রোটিক সলভেন্ট। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট কোনগুলো? হচ্ছে কি তোমার কি পোলার প্রোটিক সলভেন্ট। ঠিক আছে, নেক্সট আমরা কি চলে আসবো, পোলার প্রোটিক গেল। পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট আমরা কোনটাকে বলবো? পোলার অ্যাপ্রোটিক মানে কি, যারা হচ্ছে গিয়ে তোমার যারা কোন রকম H+ তোমার দিতে পারবে না দ্রবণের মধ্যে, পোলার হবে, ধ্রুবীয় হবে, কিন্তু H+ দেয় না। যেমন ধরো নাও অ্যাসিটোনের সংকেত কি স্যার? সি, এই CH3 আছে, এইখানে একটা CH3 আছে, এখানে ডাবল বন্ড O আছে। তো তাহলে দেখো এক্ষেত্রে কি হচ্ছে, অক্সিজেন নিজের দিকে ইলেকট্রন টানছে, তাই জন্য অক্সিজেনটা ডেল নেগেটিভ, এখানে কার্বনটা ডেল পজিটিভ, মানে এই মলিকুলটা একটা ধ্রুবীয় মলিকুল। ঠিক আছে, এই মলিকুলটা ধ্রুবীয় মলিকুল, এবং এ কিন্তু কোন রকম দ্রবণের মধ্যে H+ দিতে পারে না, তাই জন্য অ্যাসিটোন একটা পোলার সলভেন্ট, কিন্তু অ্যাপ্রোটিক, কোন রকম H দেয় না, তাই জন্য অ্যাসিটোন একটা পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। আরো ধরো নাও DMF এর ফুল ফর্ম কি? ডাইমিথাইল ফর্মামাইড মানে কি? ধরো নাও CH3 বন্ড হচ্ছে কি N বন্ড, এখান থেকে ফর্মামাইড মানে কি অ্যামাইড CONH2। ঠিক আছে, আর এখানে একটা CH3, তাহলে NN ডাইমিথাইল ফর্মামাইড, এটা হচ্ছে তোমার ফর্মামাইডের সংকেত। তারপরে একরকম ভাবে DMSO এর ফুল ফর্ম কি? ডাইমিথাইল সালফোক্সাইড, তার মানে হচ্ছে কি AC, এখানে তোমার কার্বনের জায়গায় যদি S থাকে, ডাইমিথাইল সালফোক্সাইড CH3। ঠিক আছে, এটা হচ্ছে DMSO। তাহলে DMSO বা DMF বা তোমার হচ্ছে গিয়ে অ্যাসিটোন বা ইথার, হচ্ছে কি বললাম, বা ইথার হচ্ছে কি ইথার, যেমন ইথারের ক্ষেত্রে CH3 বন্ড ও বন্ড CH3, তাহলে এটা একটা পোলার সলভেন্ট, কিন্তু হচ্ছে গিয়ে এ কি করতে পারে না, তোমার অ্যাপ্রোটিক সলভেন্ট। কি বললাম? তো তাহলে এরা হচ্ছে অ্যাসিটোন, DMF, তারপরে হচ্ছে DMSO বা ইথার, এরা হচ্ছে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। তো পোলার প্রোটিক এবং অ্যাপ্রোটিকের মধ্যে আমরা ডিফারেন্স বুঝতে পেরেছি। ঠিক আছে, যারা H+ দিতে পারে তাহলে হচ্ছে প্রোটিক সলভেন্ট। পোলার দুজনই পোলার, কিন্তু যারা H+ দিতে পারে তাদেরকে আমরা প্রোটিক সলভেন্ট বলবো, যারা H+ দিতে পারে না তাদের অ্যাপ্রোটিক সলভেন্ট বলবো। পোলার প্রোটিক সলভেন্ট আমরা বুঝতে পেরেছি, এই যে এরা হচ্ছে সবাই পোলার প্রোটিক সলভেন্ট। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট আমরা এই দুটো সলভেন্ট কিভাবে SN1 এবং SN2 বিক্রিয়াকে এফেক্ট করবে সেটা আমরা একটু চট করে দেখে নেব। SN1 এবং SN2 বিক্রিয়াকে কিভাবে তারা এফেক্ট করবে। দেখো আমরা জানি যে SN1 বিক্রিয়াটা প্রথমে দেখি, SN1 বিক্রিয়া। ঠিক আছে, SN1 বিক্রিয়ার ক্ষেত্রে কিভাবে হয় স্যার? প্রথমে R বন্ড X থাকে এবং ফার্স্ট স্টেপে গিয়ে এটা গিয়ে ভাঙে এবং এখান থেকে কি হচ্ছে X মাইনাস লিভিং গ্রুপটা বের হয়। তো এটাই হচ্ছে ফার্স্ট স্টেপ, এখানে নিউক্লিওফাইল এখনো কোন রকম ভাবে নিউক্লিওফাইল আসে না। তো তাই জন্য দেখো এবার এই SN1 বিক্রিয়াটা পোলার প্রোটিক সলভেন্টের মধ্যে ভালো হবে। কেন স্যার? এবার পোলার সলভেন্টটা কি করে, ধরুন আমি নিলাম জল, তাহলে পোলার সলভেন্টটা কি করে, এই যে এর বন্ডটাকে ভাঙতে সাহায্য করে। কি করবে? এটা ডেল নেগেটিভ, এটা ডেল পজিটিভ হয়ে আছে, এবার এর ডেল পজিটিভ কি করবে, এটাকে টেনে বাইরে বের করার চেষ্টা করবে। মানে কি পোলার সলভেন্ট গুলো R বন্ড X এই বন্ডটাকে ভাঙতে সাহায্য করে। ঠিক আছে, একই রকম ভাবে এই প্রোটন, মানে এখান থেকে ডেল পজিটিভ যে পার্টটা আছে, প্রোটন গুলো কি করবে, এই লিভিং গ্রুপটাকে কি করবে, ভালো করে ঘিরে ধরবে। মানে কি H গুলো গিয়ে একে কি করছে না, ঘিরে ধরছে। তো ঘেরার ফলে কিছু লিভিং গ্রুপটা অনেকটা স্টেবিলিটি পাচ্ছে, আর এখান থেকে নতুন
নতুন যে কার্বোকার্বনটা তৈরি হচ্ছে সেই কার্বোকার্বনটাকে কিন্তু ঘিরে ধরছে কে, না এই O মাইনাসটা গিয়ে এই কার্বোকার্বনটাকে ঘিরে ধরছে। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে কি এখান থেকে কার্বোকার্বনটাও স্টেবিলিটি পাচ্ছে এবং এখান থেকে লিভিং গ্রুপটাও স্টেবিলিটি পাচ্ছে। তো তাহলে যেহেতু এরা দুজনই স্টেবিলিটি পেয়ে যাচ্ছে, তাহলে বিক্রিয়াটা কি বেশি বেশি করে এদিকে চলে আসবে, বেশি বেশি করে এদিকে যাবে। তার মানে কি বেশি বেশি করে এদিকে যাচ্ছে মানে কি বিক্রিয়াটা আরো বেশি করে ফাস্ট হবে। তাই জন্য পোলার প্রোটিক সলভেন্ট যদি ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে তোমার কার্বোকার্বনটাও স্টেবিলিটি পাবে এবং লিভিং গ্রুপটা সেটাও স্টেবিলিটি পাবে এবং এই বন্ডটা সহজেই ভাঙতে পারবে। তো তাই জন্য কি হচ্ছে কি তোমার পোলার প্রোটিক সলভেন্টের মধ্যে, কারণ এইচ থাকলে তাহলে কিন্তু এই লিভিং গ্রুপটাকে ওটা হচ্ছে পোলারিটি মানে হচ্ছে স্টেবিলিটি দিতে পারবে। ঠিক আছে, এইচ থাকলে যারা এইচ প্লাস দিতে পারবে তারাই কিন্তু লিভিং গ্রুপটাকে স্টেবিলিটি দিতে পারবে। তো জন্য এইচ থাকলে তাই জন্য যদি থাকতে পারছে তাই জন্য কিন্তু তোমার কি হচ্ছে গিয়ে এখান থেকে তোমার SN1 বিক্রিয়াটা পোলার প্রোটিক সলভেন্টের মধ্যে ভালো হবে। একই রকম ভাবে যদি আমরা SN2 বিক্রিয়া করি, স্যার SN2 বিক্রিয়ার ক্ষেত্রে দেখি SN2 বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, SN2 বিক্রিয়ার ক্ষেত্রে এখানে কি হচ্ছে R বন্ড X আসে এবং এখান থেকে একটা নিউক্লিওফাইল পেছন দিক থেকে অ্যাটাক করবে, এখান থেকে বের হবে আর কি, এবং এখান থেকে কি হবে আলটিমেটলি এখানে তৈরি হচ্ছে গিয়ে তোমার HO ডট ডট R বন্ড ডট ডট X। ঠিক আছে, এই ট্রানজিশন স্টেটটা তৈরি হচ্ছে। এবার দেখো যদি আমরা এর মধ্যে যদি পোলার অ্যাপ্রোটিক্স মানে পোলার সলভেন্ট নিই তাহলে কি হবে স্যার, পোলার সলভেন্ট নিলাম, পোলার সলভেন্ট নিলে কি করবে যে ও এসে এই বন্ডটাকে ভাঙতে সাহায্য করবে। তাই জন্য পোলার সলভেন্ট নিলে কি হবে সহজেই যেহেতু আর এক্স বন্ডটা সহজে ভাঙতে পারে এবং পোলার প্রোটিক সলভেন্ট এসে কি করে না এই যে ট্রানজিশন স্টেটটা আছে সেই ট্রানজিশন স্টেটটাকে স্টেবিলিটি দিতে পারে। পোলার সলভেন্ট ট্রানজিশন স্টেটটাকে স্টেবিলিটি দিতে পারে। ঠিক আছে, এবার স্যার যদি আমরা প্রোটিক সলভেন্ট নিই তো তাহলে কি অসুবিধা হবে। দেখো যদি আমরা SN2 বিক্রিয়ার ক্ষেত্রে প্রোটিক সলভেন্ট নিয়ে নিই তো তাহলে কি হবে, এক্ষেত্রে তোমার এই যে ট্রানজিশন স্টেটটা সেটা তো স্টেবিলিটি পাচ্ছেই, তো তার সঙ্গে কি করবে যে প্রোটন গুলো আছে সেই প্রোটন গুলো কিন্তু এক্ষেত্রে এই যে নিউক্লিওফাইলটা আসে তাকেও কিন্তু ঘিরে ধরবে। এবার নিউক্লিওফাইলটাকে যদি ঘিরে ধরে তাহলে কেন আমি কি বললাম নিউক্লিওফাইল বা মাইনাস গুলোকে কি করে H প্লাস গুলো ঘিরে ধরবে, প্রোটন গুলো ঘিরে ধরবে। তো তাই জন্য একে যদি ঘিরে ধরে তাহলে নিউক্লিওফাইলটা তো আর এই সাবস্ট্রেটের কাছে আর আসতে পারছে না। এবার সাবস্ট্রেটের কাছে যদি না আসে তাহলে কি এই বিক্রিয়াটা সম্পূর্ণ হবে। তাহলে এক্ষেত্রে নিউক্লিওফাইলটাকে যদি কেউ ঘিরে ধরে তাহলে তো নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপর তো SN2 বিক্রিয়া নির্ভর করে। তো তাই জন্য কিন্তু এক্ষেত্রে কিন্তু তোমার কি হবে যদি প্রোটিক সলভেন্ট ব্যবহার করা হয় তাহলে কিন্তু SN2 বিক্রিয়া ভালো হবে না, কেননা SN2 বিক্রিয়ার ক্ষেত্রে তোমার নিউক্লিওফাইলের গাঢ়ত্বটাও হার নির্ণায়ক ধাপের উপর নির্ভরশীল এবং প্রোটিক সলভেন্ট ব্যবহার করলে নিউক্লিওফাইলটাকে প্রোটন গুলো ঘিরে ধরবে। তো তাই জন্য বিক্রিয়ার হার ভালো হবে না। তো তাই জন্য আমরা কি করব SN2 বিক্রিয়া আমরা কি করব না পোলার নিব কিন্তু অ্যাপ্রোটিক সলভেন্ট বা অ্যাসিটোন বা DMSO বা DMF ব্যবহার করব, তাহলে তোমার এই SN2 বিক্রিয়াটা ভালো হবে। কেননা পোলার সলভেন্ট গুলো কি করে লিভিং গ্রুপের এই যে R বন্ড X টাকে বন্ড থেকে ভাঙতে সাহায্য করে এবং এই ট্রানজিশন স্টেটটাকে স্টেবিলিটি দিতে পারে। তো তাই জন্য পোলার সলভেন্টের মধ্যে করব কিন্তু মোটেই আমরা প্রোটিক সলভেন্ট নেব না SN2 বিক্রিয়ার ক্ষেত্রে। ঠিক আছে, তো তাহলে দেখো এই সলভেন্টের উপর ডিপেন্ড করে আমরা কিভাবে কোনো কোশ্চেন করতে পারি। চলো কোশ্চেন দু একটা করে নিই এখান থেকে সলভেন্টের উপর নির্ভর করে। ধরে নাও আমরা সবসময় মনে রাখবো যে যদি কি বললাম যদি তোমার হচ্ছে পিওর মানে কি একদম পিওর 1 ডিগ্রি, আমি ব্যাপারটা আগে লিখে নাও তাহলে তুমি ব্যাপারটা বুঝতে পারবে। যদি পিওর 1 ডিগ্রি যদি অ্যালকিল হ্যালাইড নেওয়া হয়, পিওর অ্যালকিল 1 ডিগ্রি হ্যালাইড নেওয়া হচ্ছে মানে ধরে নাও তোমার CH3Cl আছে বা ধরে নাও CH3CH2Cl আছে, তো এদের ক্ষেত্রে এটা হচ্ছে পিওর 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, এদের ক্ষেত্রে অল টাইম কি হবে না SN2 বিক্রিয়া হবে। এখানে কোনো রকম সন্দেহ নেই যে এটা সবসময় SN2 বিক্রিয়া করেই করবে। এবং পিওর যদি 3 ডিগ্রি হয়, পিওর 3 ডিগ্রি মানে কি ধরে নাও তোমার CH3 বন্ড CH3 আছে বন্ড CH3 আছে, তো এদের ক্ষেত্রে অল টাইম তোমার কি হবে না SN1 হবে, এর ক্ষেত্রে কোনো ঝামেলা নেই। কিন্তু ঝামেলাটা কখন তৈরি হবে স্যার, যখন তোমার 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড থাকবে তখন তোমার সমস্যাটা তৈরি হবে যে সেটা আমরা SN1 ধাপে করব না SN2 ধাপে করব, কেননা দুটাই তো মাঝামাঝি জায়গায় আছে। তখন আমরা কি করব না তখন আমরা দেখব যে সলভেন্ট এফেক্ট কি সলভেন্ট ব্যবহার করা হয়েছে তার উপর নির্ভর করবে। চলো এরকম একটা উদাহরণ নিয়ে নিই, দেখো কিরকম একটা উদাহরণ, এরকম একটা উদাহরণ নিচ্ছি যে ধরে নাও এরকম একটা আছে যে তোমার CH3 বন্ড CH2 CH বন্ড CH3 আছে, এখান থেকে ধরে নাও এখানে Cl দেওয়া আছে। এবার এখান থেকে দুটো প্রোডাক্ট দেওয়া আছে, এখানে ধরে নাও একবার OH মাইনাস আর এখানে DMF দেওয়া আছে আর এখানে তোমার দেওয়া আছে হচ্ছে কি তোমার CH3OH এই সলভেন্টটা দেওয়া আছে। তারপর কোন ক্ষেত্রে কি প্রোডাক্ট তৈরি হবে এবং কোন ধাপে হবে
দেখো এটা আমরা কি করে বুঝবো স্যার, না আমরা জানি যে নিউক্লিওফাইলের গাঢ়ত্ব যত বেশি হবে, নিউক্লিওফাইলের গাঢ়ত্ব যত বেশি হবে তত তোমার SN2 বিক্রিয়া ভালো হবে, কারণ নিউক্লিওফাইল গাঢ়ত্বের উপর SN2 বিক্রিয়া নির্ভর করে। এবং এই 2 ডিগ্রির ক্ষেত্রে তোমার সলভেন্টও একটা ফ্যাক্টর। সলভেন্ট এখানে DMF, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। তো পোলার অ্যাপ্রোটিক সলভেন্টের ক্ষেত্রে এটা SN2 বিক্রিয়া হবে, অর্থাৎ কি এখান থেকে Cl এর জায়গায় জাস্ট তোমার থেকে CH3 টা ঢুকে যাবে, এখানে CH3 ঢুকে গেল, CH এখান থেকে তোমার OH টা ঢুকে গেল, অর্থাৎ কি এটা কোন ধাপে হলো, না SN2 ধাপে হলো। ঠিক আছে, এবার যদি মিথানল ব্যবহার করা হয়, মিথানল একটা প্রোটিক সলভেন্ট এবং মিথানল একটা উইক নিউক্লিওফাইল। মিথানল একটা শুধু যদি এটা যেহেতু পশম আকারে আছে, যদি তোমার CH3 O মাইনাস নেওয়া হয়, এটা একটা স্ট্রং নিউক্লিওফাইল, কিন্তু যদি এর সঙ্গে H লাগিয়ে দিই, কারণ শুধু পশম অবস্থায় আছে, তো তাহলে এটা কিন্তু একটা উইক নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। মানে পশম যৌগগুলো ওরা সবসময় উইক নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। তাহলে এটা একটা তোমার কি ধাপে হবে স্যার, SN1 ধাপে হবে। এবং SN1 ধাপে হবে মানে কি, এখান থেকে এই H আর Cl টা বাইরে বের হয়ে যাবে, তাহলে এখান থেকে প্রোডাক্ট আলটিমেটলি কি তৈরি হবে, CH3 CH বন্ড CH3 বন্ড, এখান থেকে তোমার কি তৈরি হবে, এখান থেকে আলটিমেটলি তৈরি হয়ে যাবে OCH3, এটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, OCH3 গ্রুপটা ঢুকে যাবে এখান থেকে। তাহলে বুঝতে পেরেছি, তাহলে সলভেন্টটা কিন্তু একটা ফ্যাক্টর, যে কি রকম ভাবে বিক্রিয়াটা হবে তার উপর ডিপেন্ড করবে, যে কখন কোন বিক্রিয়াটা হবে, সলভেন্টের উপর নির্ভর করে। এরপর আমরা চলে আসবো নিউক্লিওফাইল ফাইলের গাঢ়ত্ব। দেখো নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপরে কি SN1 বিক্রিয়া নির্ভর করে? SN1 তো বিক্রিয়া কিন্তু নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপর নির্ভর করে না, শুধুমাত্র SN2 বিক্রিয়াটাই হচ্ছে গিয়ে তোমার নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপর নির্ভর করে। তাহলে এবার ভালো নিউক্লিওফাইল কি বললাম, গুড নিউক্লিওফাইল এর যে বৈশিষ্ট্যগুলো থাকবে, গুড নিউক্লিওফাইল হতে গেলে তার দুটা বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে। এক নম্বর কথা হচ্ছে গিয়ে আকারে বড় হতে হবে, কি বললাম, এক নম্বর কথা আকার বড় হতে হবে, আকার বড় হবে। আর 2 নম্বর কথা কি স্যার, 2 নম্বর কথা হচ্ছে কি তড়িৎ ঋণাত্মকতা মানে ইলেকট্রোনেগেটিভিটি না কম হতে হবে। এই দুটা শর্ত যারা পালন করবে তো তারা কিন্তু হবে গুড নিউক্লিওফাইল। কি বললাম, আকারে বড়, আকারটা যত বড় হবে, আর হচ্ছে কি তড়িৎ ঋণাত্মকতা যত কম হবে। দেখো তড়িৎ ঋণাত্মকতা যদি কম হয়, তার মানে কি ও ইলেকট্রনটা নিজের কাছে রাখার ক্ষমতা নেই, মানে কি ও মাইনাস চার্জটা সহজেই অন্য কাউকে দিয়ে দিতে পারবে। তো তাই জন্য ও কি হবে না, গুড নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। ঠিক আছে, যেমন কয়েকটা উদাহরণ নিয়ে নিই। যেমন দেখো এক্ষেত্রে আমরা এরকম বলতে পারি যে CH3 মাইনাস, তারপরে আছে তোমার NH2 মাইনাস, তারপরে আছে তোমার OH মাইনাস। এবার এই তিনজনের মধ্যে বলা হলো কে ভালো নিউক্লিওফাইল বা নিউক্লিওফাইলের অর্ডারে সাজাও, নিউক্লিওফিলিসিটির অর্ডারে সাজাতে বলেছে। তো তাহলে আমরা এই দুটো শর্ত দেখবো, আকারে বড় এবং তড়িৎ ঋণাত্মকতা কম। এখানে মাইনাসটা কার্বনের মাথায় আছে, এখানে মাইনাসটা নাইট্রোজেনের মাথায় আছে, এখানে মাইনাসটা অক্সিজেনের মাথায় আছে। ফার্স্ট দেখো তাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। তড়িৎ ঋণাত্মকতা এখানে সব থেকে বেশি কার হয় স্যার, সব থেকে বেশি হয় অক্সিজেনের, কারণ আমরা এই 6, 7, 8 মানে কি আমরা এদিক থেকে এদিকে যাচ্ছি, মানে তড়িৎ ঋণাত্মকতা ধীরে ধীরে বাড়ছে, তাহলে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়। মানে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি তার নিউক্লিওফিলিসিটি কিন্তু কম হবে। ঠিক আছে, তো তাহলে এক্ষেত্রে তোমার সব থেকে ভালো নিউক্লিওফাইল কার্বনের, যেহেতু তড়িৎ ঋণাত্মকতা কম এবং আকারও বড় কার্বনের, তো এই জন্য কার্বন কিন্তু সব থেকে ভালো নিউক্লিওফাইল হবে, তারপরে NH2, তারপরে OH মাইনাস। ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে কে ভালো নিউক্লিওফাইল কিভাবে বুঝতে পারবো যে নিউক্লিওফাইল ভালো কিনা। ঠিক, আচ্ছা নেক্সট চলে আসবো যে যদি সেন্টারটা একই হয়, ধরে নাও সাপোজ এখানে আছে CH3O মাইনাস, তারপরে ধরে নাও আছে OH মাইনাস, তারপরে ধরে নাও আছে CH3CO বন্ড O মাইনাস। এবার বলা হলো এই তিনজনের মধ্যে কে ভালো নিউক্লিওফাইল হবে। এক্ষেত্রে অ্যাটাকিং সেন্টারটা কিন্তু একই। যদি অ্যাটাকিং সেন্টারটা যদি একই হয়ে যায়, তো তাহলে এবার দেখতে হবে যে মাইনাসটা কে কত সহজে দান করতে পারবে। তাহলে যে যত সহজে মাইনাসটা দান করতে পারবে সে তত ভালো নিউক্লিওফাইল হবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অক্সিজেনটা যেহেতু রেজোনেন্সে অংশগ্রহণ করতে পারে, তার মানে এর মাইনাস চার্জটা এখানে রেজোনেন্সেই ব্যস্ত হয়ে আছে, তার মানে সহজে মাইনাস দেবে না, তার মানে এর সব থেকে কম নিউক্লিওফাইল হবে। অপরদিকে আমরা যদি দেখি CH3 প্লাস এফেক্ট থাকার জন্য এর মাথার উপরে ইলেকট্রন ফেলে দেবে, তাই জন্য এটা কিন্তু সহজেই মাইনাসটা সহজে দান করতে পারবে, তাই জন্য এটা কিন্তু স্ট্রং নিউক্লিওফাইল হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে OH মাইনাসটা তাহলে মাঝামাঝি জায়গায় থাকবে, তারপরে কিন্তু এই অর্ডারটা ফলো করবে ওরা। তো তাহলে আমরা এখানে দুটো জিনিস শিখলাম যে কোনো একটা ভালো নিউক্লিওফাইল চেনার ভালো রাস্তা কি, আমাকে দেখতে হবে আকারটা বড় এবং হচ্ছে গিয়ে তোমার নিউক্লিওফিলিসিটি অর্ডারটা তড়িৎ ঋণাত্মকতার এই অর্ডারটা দেখতে হবে, যে যার তড়িৎ ঋণাত্মকতা কম হবে সে তত ভালো কি হবে, নিউক্লিওফাইল হবে। একরকম ভাবে যদি বলা হয় I মাইনাস, Br মাইনাস, Cl মাইনাস এবং F মাইনাস,
এর মধ্যে কোনটা ভালো নিউক্লিওফাইল হবে। তো তাহলে এখানে আমরা জানি যে আই মাইনাসের কি হচ্ছে তড়িৎদ্রতা কম এবং আকারটাও বড় হয়, তো যার জন্য আই মাইনাসের নিউক্লিওফিলিসিটি সব থেকে ভালো হবে, নিউক্লিওফিলিসিটি সব থেকে ভালো, তারপরে বিআর মাইনাস, তারপরে সিএল মাইনাস, তারপরে হবে এফ মাইনাস। ঠিক আছে, তাহলে এগুলো প্রত্যেকটা নিউক্লিওফিলিসিটির অর্ডার। ঠিক, ব্যাপারটা বুঝতে পেরে গেছি। এবার চলো দেখি এর উপর একটা বিক্রিয়া করে নিই আমরা। যদি এইভাবে বিক্রিয়াটা করানো হয়, ঠিক আছে, তাহলে কোনটা কোন মেকানিজম ফলো করে হবে বলো দেখি। এখানে OH মাইনাস সেটা হচ্ছে কি একটা স্ট্রং নিউক্লিওফাইল, মানে মাইনাসটা অক্সিজেনের মাথায় আছে, তো তাহলে এটা কি স্ট্রং নিউক্লিওফাইল। আর স্ট্রং নিউক্লিওফাইল থাকলে কি হবে, কোন বিক্রিয়া ভালো হবে, SN2 বিক্রিয়া। কারণ নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপরে কি হয় না, SN2 বিক্রিয়া যত ভালো নিউক্লিওফাইল হবে তত SN2 বিক্রিয়া ভালো হবে। আর তোমার উইক নিউক্লিওফাইল গুলো বা পোষম নিউক্লিওফাইলের ক্ষেত্রে তোমার কি হয়, SN1 বিক্রিয়া ভালো হয়। তো তাই জন্য এক্ষেত্রে তোমার কি হবে, এখান থেকে OH মাইনাসটা ঢুকবে, অর্থাৎ কি তৈরি হবে CH3 বন্ড CH বন্ড CH3 বন্ড, এখান থেকে OH ঢুকবে। আর এর ক্ষেত্রে কি তৈরি হবে স্যার, এখান থেকে এই যে এটা যেহেতু অক্সিজেনের মাথা দিয়ে অ্যাটাক করবে, তো তাই জন্য এটা একটা উইক নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। কারণ হচ্ছে কি এটা রেজোনেন্সে আবার অংশগ্রহণ করবে, তাই জন্য উইক নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। তাই জন্য এক্ষেত্রে এটা হচ্ছে কি SN2 বিক্রিয়া ধাপে হবে, এটা তোমার হচ্ছে SN1 ধাপে হবে, এবং আলটিমেটলি প্রোডাক্টটা তৈরি হবে কি CH3 বন্ড CH বন্ড CH3, এখান থেকে O CO CH3, এই প্রোডাক্টটা তৈরি হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আমার ওই নিউক্লিওফাইলটা কিরকম হচ্ছে তার উপরে কিন্তু তোমার বিক্রিয়ার হারটা নির্ভর করছে। ঠিক আছে, তাহলে নিউক্লিওফাইলের গল্প হলো। এরপর আমরা দেখবো লিভিং গ্রুপের গল্প। লিভিং গ্রুপ, ঠিক আছে, লিভিং গ্রুপের উপর কোন বিক্রিয়া নির্ভর করে, কোন বিক্রিয়া নির্ভর করে না। তাহলে লিভিং গ্রুপটা অবশ্য SN1 এবং SN2 দুটো বিক্রিয়ার উপরে লিভিং গ্রুপটা যেহেতু ওই একই স্টেপেই আছে, লিভিং গ্রুপটার ভালো হলে SN1 এবং SN2 বিক্রিয়া দুটোই ভালো হবে। এবং ভালো নিউক্লিওফাইল চেনার উপায়টা কি, দেখো স্ট্রং অ্যাসিড থেকে আমরা পাই, যে আমরা জানি যে স্ট্রং অ্যাসিড থেকে আমরা অনুবন্ধী ক্ষার পাই, এবং উইক অনুবন্ধী ক্ষারগুলো তোমার ভালো হচ্ছে গিয়ে লিভিং গ্রুপ, বা স্ট্রং অ্যাসিডের অনুবন্ধী ক্ষারগুলো ভালো লিভিং গ্রুপ। এবার ধরে নাও এখান থেকে আমরা আই মাইনাস পাচ্ছি, আই মাইনাসটা অ্যাকচুয়ালি আসছে কার কাছ থেকে স্যার, আসছে হচ্ছে কি এইচ আই থেকে ভেঙে গিয়ে ও H প্লাস আর আই মাইনাস তৈরি করেছে। তো তাহলে এইচ আই জানি আমরা সব থেকে বেশি তীব্র অ্যাসিড, HCl এর থেকে এইচ আই বেশি তীব্র, তো তাই জন্য এক্ষেত্রে এটা যদি স্ট্রং অ্যাসিড হয় তাহলে এটাকে বলে অনুবন্ধী ক্ষার, এবং এটা দুর্বল অনুবন্ধী ক্ষার। এটা হচ্ছে কি দুর্বল অনুবন্ধী বা কনজুগেট বেস বা অনুবন্ধী ক্ষার। ঠিক আছে, তাহলে তীব্র অ্যাসিড থেকে আমরা যেটা পাই, তীব্র অ্যাসিড থেকে আমরা পাই দুর্বল অনুবন্ধী ক্ষার, এবং দুর্বল অনুবন্ধী ক্ষারগুলো কি হয় না, ভালো লিভিং গ্রুপ হয়, ভালো লিভিং গ্রুপ হবে। দুর্বল অনুবন্ধী ক্ষারগুলো ভালো লিভিং গ্রুপ হবে। এবার কোশ্চেনটা স্যার, দুর্বল অনুবন্ধী ক্ষার আমরা বুঝবো কি করে? তাহলে আমরা দেখবো যে ওই যে মাইনাসটা আসছে সেটা কার কাছ থেকে আসছে, যার কাছ থেকে আসবে সেটা হচ্ছে কি তোমার তাহলে অবশ্যই ভালো কি হবে, লিভিং গ্রুপ হবে। যেমন স্যার যদি বলা হয় OH মাইনাস এবং তো I মাইনাস, এবার বলা হলো এই দুজনের মধ্যে কোনটা ভালো, OH মাইনাস এবং I মাইনাস এই দুজনের মধ্যে কোনটা ভালো লিভিং গ্রুপ। ঠিক আছে, তো তাহলে আমরা কি করে বুঝবো স্যার, তাহলে আমাকে দেখতে হবে কোনটা উইক দুর্বল অনুবন্ধী ক্ষার যেটা, তাহলে আমাকে OH কার কাছ থেকে আসছে, কোন অ্যাসিডটা থেকে আসছে, তাহলে আমরা H2O থেকে আসছে হচ্ছে কি OH মাইনাস, H2 যদি H প্লাস ছেড়ে দেয় তাহলে OH মাইনাস তৈরি হবে। তো তাহলে এটা আসছে তোমার OH মাইনাস মানে কি জল থেকে আসছে, তাহলে জল তো একদম মৃদু অ্যাসিড, তাহলে ওর অনুবন্ধী ক্ষারটা তীব্র হবে, মানে এটা কিন্তু মৃদু হবে না। তাহলে OH মাইনাস হচ্ছে কি একটা ব্যাড লিভিং গ্রুপ, OH মাইনাস কখনো বেরোতে পারে না। অপরদিকে Cl মানে যেহেতু HI থেকে আসছে তাহলে এটা দুর্বল, তো তাই জন্য কিন্তু এটা একটা ভালো লিভিং গ্রুপ হবে, অর্থাৎ কি I মাইনাস একটা ভালো লিভিং গ্রুপ। ঠিক আছে, একরকম ভাবে Br মাইনাস এটাও কিন্তু ভালো লিভিং গ্রুপ হবে OH মাইনাসের থেকে। মনে রাখবো আমরা OH মাইনাস কিন্তু একটা ব্যাড লিভিং গ্রুপ, OH মাইনাস কখনো বেরোতেই চায় না। বা তোমার হচ্ছে গিয়ে CH3O মাইনাস এটাও কিন্তু একটা ব্যাড লিভিং গ্রুপ, কখনো কিন্তু এ সহজে বেরোতে পারবে না। অপরদিকে জল H2 একটা পোষম মলিকুল, পোষম মলিকুলগুলো সবসময় গুড লিভিং গ্রুপ হিসেবে কাজ করে, পোষম মলিকুলগুলো সবসময় গুড লিভিং গ্রুপ হিসেবে কাজ করবে। ঠিক আছে, তো তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে I মাইনাস একটা ভালো লিভিং গ্রুপ, কিন্তু OH মাইনাস মোটেই ভালো লিভিং গ্রুপ না। আর লিভিং গ্রুপের উপর SN1 এবং SN2 বিক্রিয়া দুটোই নির্ভর করবে, এটা আমরা মোটামুটি শিখে গেছি। এবার আমরা চট করে SN1 এবং SN2 বিক্রিয়ার স্টিরিওকেমিস্ট্রিটা একটু পড়ে নেব। ঠিক আছে, SN1 এবং SN2 বিক্রিয়ার স্টিরিওকেমিস্ট্রিটা সম্বন্ধে আমরা একটু পড়ে নেব। ঠিক আছে, যদিও এটা আমরা হচ্ছে গিয়ে ইনভার্সন রিটেনশন এই বিষয়গুলো কি আমাদের জানা আছে, SN1 SN2 বিক্রিয়া জানতে গেলে ইনভার্সন এবং রিটেনশন এই বিষয়টা আমাদের জানতে হবে। ইনভার্সন এবং রিটেনশন ব্যাপারটা মনে আছে, আমরা করেছিলাম এটা ক্লাস 11-এ,
দেখো ইনভার্সন এবং রিটেনশন আমরা কিভাবে করব। ইনভার্সন মানে কি, যে যখন বিভিন্ন কনফিগারেশন এরকম আছে সি, এই ধরে নাও আছে, এই ধরে নাও এখানে একটা গ্রুপ আছে, ঠিক আছে, এখানে ধরে নাও আছে R1, এখানে ধরে নাও R2 আছে, এখানে ধরে নাও R3 আছে, এখানে ধরে নাও একটা X গ্রুপ যুক্ত আছে। এবার এখান থেকে যদি এটা এরকম চেঞ্জ হয়ে যায়, সি আছে এই 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 ধরে নাও এখানে চলে আসছে R1, এটা R2, এটা ধরে নাও R3, এখানে ধরে নাও একটা OH মাইনাস আসছে, ঠিক আছে। তো তাহলে দেখো এখান থেকে কি হয়েছে না, আগে তোমার এক্সটা যেদিকে ছিল এবার কিন্তু নতুন স্ট্রাকচারটার মধ্যে এই যে নতুন গ্রুপটা আসছে সেটা কিন্তু একদম উল্টো দিকে লাগছে, মানে স্ট্রাকচারটা একদম ঠিক তার উল্টো হয়ে গেছে। যদি উল্টো করে লেখা হয় তাহলে সেটাকে বলা হয় ইনভার্সন হয়েছে। এবং ইনভার্সন চেনার সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে গিয়ে আরএস নোমেনক্লেচার করা। যদিও আরএসটা আমরা করিনি, আরএসটা আমরা পরের ক্লাসে তোমাদের করাবো। তো তাহলে আপাতত মনে রাখো, যদি তার স্ট্রাকচারটা যদি উল্টে যায়, ঠিক আছে, স্ট্রাকচারটা উল্টে যায় তাহলে সেটাকে বলা হয় হচ্ছে গিয়ে ইনভার্সন, ঠিক আছে, ইনভার্সন। আর রিটেনশন কাকে বলবো, যদি এখান থেকে সেম আগে যা ছিল অর্থাৎ কি R2, এখান থেকে C, R1, এখান থেকে ডট ডট করে এখানে R3, এখান থেকে OH আসছে। তাহলে দেখো যদি সেম এক্সটা যেদিকে ছিল ওইচটা একদম সেম দিকেই লাগছে, তাহলে এটাকে আমরা বলবো কি রিটেনশন, মানে তার কনফিগারেশনটা রিটেন, আগে যা ছিল এখনো তাই আছে, তাই জন্য এটাকে আমরা বলবো কি রিটেনশন কনফিগারেশন। আর এটাকে আমরা বলবো কি ইনভার্সন কনফিগারেশন, যেখানে উল্টে যাবে সেটাকে আমরা ইনভার্সন বলবো, ঠিক আছে। এই দুটো জিনিস আমরা বুঝতে পেরে গেছি। তাহলে এবার আমরা দেখবো SN1 এবং SN2 বিক্রিয়ার ক্ষেত্রে রিটেনশন ইনভার্সন কখন হয় সেটা একটু বুঝবো, ঠিক আছে। প্রথমে আমরা চলে আসি হচ্ছে গিয়ে SN2 বিক্রিয়ার ক্ষেত্রে। প্রথমে চলে আসবো SN2 বিক্রিয়ার স্টিরিওকেমিস্ট্রি আমরা করব। SN2 বিক্রিয়ার ক্ষেত্রে দেখো স্যার, আমরা একটা উদাহরণ নিয়ে নিই। ধরো সি, এখানে ধরো একটা এইচ আছে, এখানে ধরো একটা বিআর আছে, এখানে ধরে নাও তোমার আছে হচ্ছে গিয়ে তোমার CH3 আছে, এখানে ধরে নাও তোমার আছে CH2 হোল 5 CH3, 1 6 7 8, ঠিক আছে, এটা আছে। এবার এর মধ্যে ধরে নাও আমরা কি করছি না OH মাইনাস দিচ্ছি এবং এটা অ্যাসিটোন দ্রাবকের মধ্যে আমরা বিক্রিয়াটা করছি, COCH3, ঠিক আছে, অ্যাসিটোন দ্রাবকের মধ্যে আমরা করলাম। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে স্যার সবসময় কি হয়, পেছন দিক দিয়ে অ্যাটাক হবে SN2 বিক্রিয়ার ক্ষেত্রে, যেহেতু অ্যাসিটোন দ্রাবক পোলার এবং বেসটাও খুবই স্ট্রং বেস, তো তাহলে এই ক্ষেত্রে মানে নিউক্লিওফাইলটা স্ট্রং হিসেবে কাজ করছে। তাহলে এখান থেকে কি হবে, এগিয়ে পেছন দিক থেকে সুন্দর করে এখানে পিছনে ধাক্কা মারবে, এখান থেকে ব্রোমিনটা বাইরে বের হয়ে আসবে। তো তাহলে এক্ষেত্রে যেহেতু পিছন দিক দিয়ে অ্যাটাকটা হচ্ছে, পেছন দিক থেকে অ্যাটাকটা হচ্ছে, তাই জন্য এক্ষেত্রে কি হবে, ও গিয়ে যদি পিছন দিকে অ্যাটাক করে তাহলে এই যে এই গ্রুপগুলো আছে সবগুলো পেছন দিকে উল্টে চলে আসবে, সামনের দিকে চলে আসবে। তো আলটিমেটলি স্ট্রাকচারটা কি তৈরি হবে স্যার, তখন আলটিমেটলি স্ট্রাকচারটা তৈরি হয়ে যাবে এইরকম, যে এটা সবসময় চলে আসবে ডট ডট করে এইদিকে চলে আসবে, আর এখান থেকে এই স্ট্রাকচারটা এদিকে চলে আসবে, ওদিকে CH2 হোল 5 CH3, এখানে চলে আসবে CH3, এখানে তোমার H, আর এখানে চলে আসবে OH। তাহলে দেখো এবার স্ট্রাকচারটা আগে যা ছিল ঠিক তার উল্টে গেছে। কারণ এর পেছন দিক দিয়ে ধাক্কা মারার ফলে এই স্ট্রাকচারটা, ধরো তুমি এভাবে মনে রাখতে পারো যে তোমার ছাতাটা তুমি নিয়ে যাচ্ছিলে, বৃষ্টি ঝড় আসলো, ছাতাটা উল্টে গেল, মানে তুমি প্রথমে এইভাবে ধরেছিলে ছাতাটা, তারপর সেটা ঠিক উল্টে গেল, তার মানে ইনভার্সন মানে কি তার উল্টে যাওয়া স্ট্রাকচারটা, তুমি এদিক থেকে হাওয়াটা এসে ধাক্কা মারলো, ছাতাটা উল্টে গেল, তোমার কি ইনভার্সন হয়ে গেল। তাহলে এই ব্যাপারটা এরকম ঠিক তাই, যে এখান থেকে OH মাইনাস মানে OH মানে ঝড়ের মতো আসলো, এসে এদিকে ধাক্কা মারলো, এটা উল্টে গেল আর কি, উল্টে এদিকে চলে আসছে, তার মানে এখানে কি হয়েছে ইনভার্সন হয়েছে। তাহলে এটাকে আমরা বলবো কি ইনভার্সন, ঠিক আছে। বা এটাকে আমরা এইভাবে বলতে পারি যে এটা হচ্ছে কি আলটিমেটলি এর কনফিগারেশন ছিল S, ঠিক আছে, মাইনাস কনফিগারেশন, লাইটকে ডান দিকে ঘোরাতো, মানে এটা S হয়েছিল, সেখান থেকে R, S আর কি জিনিস সেটা আমরা পরবর্তীতে পড়বো, এটা প্লাস হয়ে গেছে, মানে R কনফিগারেশন আসছে। তাহলে এটাকে বলে ইনভার্সন। যদি S থেকে R হয়ে যায় বা মাইনাস থেকে যদি প্লাস হয়ে যায় সেটাকে আমরা ইনভার্সন বলি। আপাতত এটুকু মনে রাখি, যদি স্ট্রাকচারটা যদি উল্টে যায় সেটাকে আমরা ইনভার্সন বলবো। এবং SN2 বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু সবসময় ব্যাক সাইডেই অ্যাটাক হয়, তাই জন্য ও ক্ষেত্রে তোমার হচ্ছে কি সবসময় তোমার ইনভার্সন প্রোডাক্টই হবে। এখান থেকে একটা কোশ্চিন বলে দিই যে SN2 বিক্রিয়ার ক্ষেত্রে অল টাইম ব্যাক সাইড অ্যাটাকই কেন হয়, এরকম একটা কোশ্চিন হয়। তো তাহলে এখান থেকে চট করে একটু করে নিই যে SN2 বিক্রিয়া সবসময় ব্যাক সাইড অ্যাটাক কেন হয়, ওর জন্য একটু অরবিটাল পিকচারটা আমাদের জানা দরকার, ঠিক আছে। SN2 বিক্রিয়ার ক্ষেত্রে সবসময় তোমার যদি এটা স্ট্রাকচারটা যদি আঁকাই, দেখো কি হচ্ছে, এর লোভটা দেখাবো আমরা, লোভের সাহায্যে দেখাবো। এখানে বাকি বন্ডগুলো ধরে নাও আছে, ঠিক আছে, এখানে ধরে নাও R1 আছে, এখানে R2 আছে, এখানে R3 আছে। এবার এখান থেকে ধরে নাও তোমার লিভিং গ্রুপটা যে আছে, সেই লিভিং গ্রুপটা এর সঙ্গে এভাবে বন্ড করে আছে, ঠিক আছে। এবার এই যে এটা হচ্ছে ট্রানজিশন স্টেটটা, ঠিক আছে।
এবার দেখো যখন আমার OH মাইনাস বা নিউক্লিওফাইলটা আসছে, যখন আমার ধরে নাও নিউক্লিওফাইলটা আসছে, এবার নিউক্লিওফাইলটা ও তো একটা অরবিটাল নিয়ে আসছে, নিউক্লিওফাইল যখন আসছে তখন ও তো একটা অরবিটাল নিয়ে আসবে। এবার এই অরবিটালটি কি মানে এই অরবিটালটা সবথেকে ওর ভালো কি হবে, যখন এই অরবিটালটা নিয়ে কি ও এখানে কি আবার নতুন করে ওভারল্যাপ করতে পারবে। একটা লোবের সঙ্গে কখনো এরকম 3টা লোবের ওভারল্যাপ হয় না। আর কিন্তু এদিক দিয়ে কিন্তু কখনো, কেননা যেহেতু SN2 বিক্রিয়ার ক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে কখনো আগে হচ্ছে গিয়ে লিভিং গ্রুপের বন্ডটা ভাঙে না, আগে কি হচ্ছে নিউক্লিওফাইলটা গিয়ে অ্যাটাক করবে। এবার নিউক্লিওফাইলটা তাহলে অবশ্যই কখনোই এই লিভিং গ্রুপের ওই অরবিটালটার সঙ্গে কখনোই ওভারল্যাপ করতে পারবে না। ও সবসময় চাইবে কি পেছনের দিকে যে অরবিটালটা লোবটা ফাঁকা ছিল, কার্বনের যে লোবটা ফাঁকা ছিল, সে কিন্তু সবসময় পেছনে গিয়ে এই লোবটার সঙ্গে বন্ডিং করবে, কখনোই কিন্তু এই লোবের সঙ্গে বন্ড করতে পারবে না, কারণ এখন লিভিং গ্রুপটা তখন বেরোয়নি। যদি এই অরবিটাল এখন ফাঁকা হয়নি তাহলে এর সঙ্গে কি করে বন্ড তৈরি করবে। তাই জন্য ওই তুলনায় পেছন দিকের অরবিটালটা ফাঁকা থাকবে, তাই জন্য নিউক্লিওফাইলটা এসে কিন্তু পেছন দিকের অরবিটালের সঙ্গে ওভারল্যাপ করবে। অর্থাৎ কি তোমার SN2 বিক্রিয়ার ক্ষেত্রে অল টাইম কিন্তু তোমার ইনভার্সনই হবে, বা ও ব্যাক সাইড অ্যাটাকই করবে, ঠিক আছে। এবং ব্যাক সাইড অ্যাটাক করার জন্য সবসময় কিন্তু ইনভার্সনই হবে। তাহলে আমরা এটা করলাম SN2 বিক্রিয়ার স্টিরিওকেমিস্ট্রি, যেখানে অল টাইম ইনভার্সন হয়। আর আমরা করে নেব যে SN1 বিক্রিয়ার ক্ষেত্রে তার স্টিরিওকেমিস্ট্রি আমরা করে নেব, যে SN1 বিক্রিয়ার ক্ষেত্রে স্টিরিওকেমিস্ট্রিটা কি হয়। SN1 বিক্রিয়ার ক্ষেত্রে স্টিরিওকেমিস্ট্রিটা কি হয়, দেখো SN1 বিক্রিয়ার ক্ষেত্রে দুটো ধাপে হয়, তাই না। ধরুন এরকম একটা যৌগ ছিল, তাহলে এখানে অবশ্যই এটা কাইরাল কার্বন, কারণ 4টা হাতে ভিন্ন ভিন্ন গ্রুপ আছে। এবার এর মধ্যে আমরা কি করেছি না বিআর, চিকেনের মধ্যে আমরা দিয়েছি জল দিয়েছি, জল আর হচ্ছে অ্যাসিটোন দ্রাবক নিয়েছি CH3CO, মানে পোলার প্রোটিক সলভেন্ট জল নিয়েছি। এবার জলের মধ্যে অ্যাসিটোনটা দিলে কি হবে, ওর প্রোটিকনেসটা মানে হচ্ছে পোলারনেসটা আরো বাড়বে আর কি। তাই জন্য জল নিয়েছি, মানে জল একটা উইক নিউক্লিওফাইল, তাহলে এটা কি হবে SN1 বিক্রিয়া হবে, তাই তো। SN1 বিক্রিয়া হওয়ার জন্য এবার কি হবে, প্রথমে এখানে কি হবে এই কার্বোকার্বনটা তৈরি হবে, প্রথমে এটা এখান থেকে কার্বোকার্বন তৈরি হবে। এবার কার্বোকার্বন তৈরি হলে কি হচ্ছে দেখো এখানে যে কার্বনটা আছে সেটা sp3 সংকরায়িত হয়ে আছে। যখন কার্বোকার্বন তৈরি হয় তখন কিন্তু তার হাইব্রিডেশনটা চেঞ্জ হয়ে গিয়ে sp2 হয়ে যায়। তো sp2 হওয়ার জন্য কি হবে, এখানে যে কার্বনটা আছে দেখো এই কার্বনটা কি হবে না প্ল্যানার হয়ে যাবে, কারণ sp2 হলে ত্রিকোণীয় সমতলীয় স্ট্রাকচার হয়, তো প্ল্যানার হয়ে যাবে। মানে এখান থেকে ধরে নাও এই গ্রুপটা উপরে চলে আসলো CH2 CH3 CH2 CH3 আছে, এখান থেকে দেখো এখান থেকে কি আছে এটা CH3 আছে, এখান থেকে C2H5 আছে, এই তিনটে প্ল্যানার হয়ে গেছে। এবং এখান থেকে যে লোবটা আছে সেই লোবটা কি হচ্ছে কি এটা আনহাইব্রিড অরবিটাল এবং এই লোবটা আছে আর কি, ঠিক আছে। এবার এটা ধরুন প্লাস হয়েছে, এবার এই দুটা লোবই ওর ফাঁকা আছে। এবার আমার যে নিউক্লিওফাইলটা আসছে, নিউক্লিওফাইল কি আসছে OH মাইনাস আসছে, ঠিক আছে, মানে H2O ও হচ্ছে গিয়ে নিউক্লিওফাইল অবস্থায় আসছে, লোন পেয়ার দিয়েও অ্যাটাক করবে। এবার দেখো এই যে H2O এ কিন্তু কি করতে পারে, এই দিক দিয়েও অ্যাটাক করতে পারে, আবার এ কি করতে পারে না এই দিক দিয়েও অ্যাটাক করতে পারে। ওর কাছে দুটা প্রবাবিলিটি আছে, ও দুই দিক দিয়ে অ্যাটাক করতে পারে, দুটা প্রবাবিলিটি আছে। এবার ও প্ল্যানার হয়ে গেছে, মানে এই যে গ্রুপগুলো আছে সেটা প্ল্যানার হয়ে আছে। এবার এইদিকে লোবটা দিয়েও 50% অ্যাটাক করার সম্ভাবনা আছে, এদিক দিয়েও অ্যাটাক করতে পারে 50%। যদিও এই লোবের সঙ্গে যদি অ্যাটাক করে, এই জলটা যদি এদিক দিয়ে অ্যাটাক করে তাহলে কি তৈরি হবে দেখো, তাহলে জলটা যদি এদিকে অ্যাটাক করে তাহলে এখান থেকে জল অ্যাটাক করলে কি OH মাইনাস চলে আসবে, OH মাইনাস চলে আসলো, তাহলে এখান থেকে তৈরি হবে কি C, এখান থেকে উপরে থাকবে কি C2 মানে CH2 CH2 CH3, এখান থেকে কি হবে এটা ডট ডট করে দিকে চলে আসবে, CH3 দিকে চলে গেল, আর এখান থেকে চলে আসবে C2H5 চলে আসবে। তাহলে এখান থেকে যদি এই দিক দিয়ে অ্যাটাক করে তাহলে এই প্রোডাক্টটা পাবো, আর যদি এই দিক দিয়ে অ্যাটাক করে তাহলে এখান থেকে আমরা এখানে লিখছি এটা, তাহলে এই দিকে যদি অ্যাটাক করে তাহলে কি হবে C বন্ড, এখানে CH2 CH2 CH3 পাবো, এখান থেকে এখানে আছে কি এদিকে আছে তোমার ডট ডট করে, এখানে CH3 আসবে, এখানে C2H5 আসবে, আর এখান থেকে কি হবে OH মাইনাসটা আসবে। তো তাহলে দেখো এখানে দেখো দুটো প্রবাবিলিটি ছিল, আর যদিও এদিক দিয়ে অ্যাটাক করে তাহলে দেখো প্রোডাক্টটা কি হয়েছে আগে যা ছিল তার একদম ঠিক উল্টো আসছে, ইনভার্সন হয়ে গেছে। বিআরটা এদিকে ছিল, এবার OH-টা এদিকে চলে আসছে, তাহলে এটাকে কি বলবো না ইনভার্সন প্রোডাক্ট বলবো, ঠিক আছে, এটাকে আমরা ইনভার্সন বলবো। আর যেহেতু এক্ষেত্রে তোমার কি হচ্ছে OH-টা তোমার এদিক দিয়ে ঢুকেছে, তাহলে এদিক দিয়ে ঢুকছে মানে কি তোমার এক্ষেত্রে OH-টা এদিক দিয়ে ঢোকার জন্য এক্ষেত্রে এটাকে কি বলবো আগে যা অবস্থা ছিল, আগে বিআরটা এদিকে ছিল, এবার OH-টা সেম দিকে লাগছে, তো তাই জন্য এটাকে আমরা বলবো কি রিটেনশন, ঠিক আছে, এটা আমরা বলবো রিটেনশন। তো তাহলে দেখো এখানে দুটো প্রবাবিলিটি আছে, অর্থাৎ কি 50% মানে কি
যদি 100টা জল নিই তার মানে 50টা জল তোমার এদিক দিয়ে অ্যাটাক করতে পারবে আর 50টা জল এদিক দিয়ে, দুটো সমান সমান আছে, তাই জন্য এক্ষেত্রে কি হবে 50% তোমার কি হবে না 50% ইনভার্সন প্রোডাক্ট তৈরি হবে এবং 50% কি হবে না রিটেনশন প্রোডাক্ট তৈরি হবে। অর্থাৎ কি যে মিশ্রণের মধ্যে 50% ইনভার্সন প্রোডাক্ট থাকে এবং 50% রিটেনশন প্রোডাক্ট থাকে সেই মিশ্রণকে আমরা বলি রেসিমিক মিশ্রণ বলি। অর্থাৎ কি SN1 বিক্রিয়ার ক্ষেত্রে সবসময় কি তৈরি হয় না রেসিমিক মিশ্রণ তৈরি হয়। কি বললাম, SN1 বিক্রিয়ার ক্ষেত্রে রেসিমিক মিশ্রণ হয় বা রেসিমাইজেশন, এই পদ্ধতিটাকে বলা হয় রেসিমাইজেশন। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এটুকু বুঝতে পারলাম যে SN2 বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু ব্যাক সাইড অ্যাটাক হয় তাহলে ওখান থেকে সবসময় ইনভার্সন প্রোডাক্টই পাবো, আর SN1 বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে না রেসিমিক মিশ্রণ তৈরি হবে, যেহেতু ওখানে ইনভার্সন এবং রিটেনশন দুটো প্রোডাক্টই তৈরি হতে পারে, তাই জন্য তোমার SN1 বিক্রিয়ার ক্ষেত্রে রেসিমিক মিশ্রণ পাবো। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এর উপর আমরা এখন কিছু কোশ্চেন করে নেবো। ঠিক আছে, এই ইনভার্সন এবং রিটেনশনের উপরে কিছু কোশ্চেন করে নেবো। ধরে নাও তোমার এখান থেকে এরকম আছে, এর মধ্যে আমরা একবার দিয়েছি OH মাইনাস আর DMF দিয়েছি, আর একবার দিয়েছি হচ্ছে তোমার CH3OH। ঠিক আছে, এবার তাহলে কোন ক্ষেত্রে প্রোডাক্টটা কি হবে তার স্টিরিওকেমিস্ট্রিটা তোমাকে লিখতে বলেছে, স্টিরিওকেমিস্ট্রি উইথ স্টিরিওকেমিস্ট্রি, প্রোডাক্ট লিখতে বলেছে উইথ স্টিরিওকেমিস্ট্রি। তাহলে দেখো প্রথমে আমাকে চিনতে হবে সেটা SN1 হবে না SN2 হবে। ঠিক আছে, প্রথমে দেখো DMF আছে এবং OH মাইনাস আছে, তার মানে স্ট্রং নিউক্লিওফাইল এবং পোলার প্রোটিক সলভেন্ট। ঠিক আছে, না সরি পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। তো অ্যাপ্রোটিক সলভেন্টে জানি SN2 বিক্রিয়া হয়। এবার SN2 বিক্রিয়া ধরুন এখানে তোমার এভাবে স্টিরিওকেমিস্ট্রি দেওয়া আছে, এখানে এরকম করে বোল্ড করা আছে। ঠিক আছে, বোল্ড করা আছে। আচ্ছা, বোল্ড করা আছে মানে এখানে বাকি হাইড্রোজেন গুলো আছে, তোমার এটা ধরুন বোল্ড পেজে আছে। ঠিক, আচ্ছা এবার তো তাহলে তোমার যদি SN2 বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি কি সবসময় কি হয় না ইনভার্সন হয়, তো তাহলে এখানে অবশ্যই OH মাইনাস বিয়ার এর জায়গায় OH মাইনাস ঢুকবে এবং প্রোডাক্টটা কি হবে স্যার, প্রোডাক্টটা ইনভার্সন হবে। তাহলে ইনভার্সন হলে এই যে বোল্ড ফেজ থাকলে ওটা তোমার ডট ডট ফেজে চলে যাবে। যদি এরকম একটা ফেজ দেওয়া থাকে তাহলে আলটিমেটলি এখানে প্রোডাক্ট তৈরি হবে কি এই ছিল এই, এখান থেকে তোমার ডট 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 করে লিখে দেবো, এখানে তোমার OH মাইনাস ঢুকবে কারণ বিয়ার এর জায়গায় OH মাইনাস ঢুকবে এবং স্টিরিওকেমিস্ট্রি কি হবে আগে যে কনফিগারেশন ছিল ঠিক তার OH উল্টোটা হবে, অর্থাৎ কি এখানে ইনভার্সন হয়ে যাবে। ঠিক আছে, এখানে ইনভার্সন হয়ে যাবে, রিটেনশন আগের অবস্থায় আসবে না। এটা যদি এটা বোল্ড ফেজে থাকে তাহলে ইনভার্সন মানে কি তার উল্টো দিকে চলে যাবে, উল্টো দিকে চলে যাবে স্ট্রাকচারটা, তাই জন্য এখানে হচ্ছে গিয়ে OH মাইনাস তোমার ইনভার্সন প্রোডাক্ট তৈরি হলো। আচ্ছা, তোমার হচ্ছে গিয়ে যদি এটা কি এটা কোন ধাপে হবে স্যার, SN1 ধাপে হবে এবং SN1 ধাপে গেলে কি হয় রেসিমিক মিশ্রণ মানে ইনভার্সন এবং রিটেনশন দুটো প্রোডাক্টই পাওয়া যাবে। অর্থাৎ কি এক্ষেত্রে প্রোডাক্ট কি তৈরি হবে HBr বের হবে মানে OCH3 টা ঢুকবে, তাহলে আলটিমেটলি প্রোডাক্ট তৈরি হবে কি এই থাকলো এই, তাহলে এখান থেকে একবার হচ্ছে বোল্ড করে দেবো আমরা হচ্ছে গিয়ে OCH3 লিখবো, আর একবার আরেকটা প্রোডাক্ট তৈরি হবে কি এই গিয়ে এখান থেকে ডট ডট করে লিখবো যেটা হচ্ছে গিয়ে OCH3। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে অর্থাৎ কি SN1 বিক্রিয়া হলো দুটো প্রোডাক্ট, একটা হচ্ছে গিয়ে তোমার রিটেনশন প্রোডাক্ট পাওয়া যাবে, একটা ইনভার্সন প্রোডাক্ট পাওয়া যাবে। আর যদি আমরা হচ্ছে কি SN2 ধাপে করি অর্থাৎ কি OH মাইনাস এবং যদি DMF যদি পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট হয় বা স্ট্রং নিউক্লিওফাইল হয় তাহলে SN2 বিক্রিয়া হবে এবং সেক্ষেত্রে সবসময় ইনভার্সন প্রোডাক্টই পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা আমরা বুঝতে পারলাম যে কিভাবে এটা হলো। এখন তোমরা এটা করো দেখি কি হবে। ধরে নাও এটা আছে ফিনাইল গ্রুপটা লাগানো আছে, এখান থেকে ডট ডট করে ধরে নাও CH3 লাগানো আছে একটা, এখান থেকে ধরে নাও তোমার এখানে একটা H দেওয়া আছে, H আছে, এখানে ধরে নাও তোমার Br লাগানো আছে। ঠিক আছে, এবার এখান থেকে তোমার প্রোডাক্ট তৈরি করতে বলেছে যে কোন ক্ষেত্রে এবং উইথ স্টিরিওকেমিস্ট্রি তোমাকে প্রোডাক্ট লিখতে বলেছে। তাহলে কিরকম হবে দেখো, এবার যেহেতু আমরা DMF এবং OH মাইনাস মানে এটা SN2 বিক্রিয়াই হবে এবং SN2 বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে ইনভার্সন হবে এবং ইনভার্সন হওয়া মানে কি বিআরটা ঠিক উল্টে যাবে, যেহেতু তিনটা কার্বনই দেওয়া আছে আমরা যদি ইনভার্সন হওয়া মানে কি এটাকে উল্টো দিকে লিখতে হবে। অর্থাৎ কি আমরা এখানে OH মাইনাস OH মাইনাস থেকে আমরা এইভাবে লিখবো OH মাইনাস বন্ড, তারপরে হচ্ছে কি C, তারপরে এদিকে কি চলে আসবে এখানে H চলে আসবে, এটা ঘুরে যাবে এখানে PH চলে আসবে, এখানে ডট ডট করে আমরা এখানে CH3 লিখবো, তাহলে এটা ইনভার্সন প্রোডাক্ট পাওয়া যাবে। আর এক্ষেত্রে কি রিটেনশন এবং ইনভার্সন দুটো প্রোডাক্টই পাওয়া যাবে, অর্থাৎ কি এক্ষেত্রে তৈরি হবে কি না C, এখানে H, এখানে OCH3 ঢুকবে এখানে, আর বাকি এখানে তোমার যা যা ছিল এখান থেকে CH3, এখান থেকে কি হবে না হচ্ছে গিয়ে এই বন্ডটা উপরে থাকবে। ঠিক আছে, এটা তৈরি হবে। আচ্ছা, প্লাস তোমার কি তৈরি হবে একটা রিটেনশন প্রোডাক্ট পাওয়া যাবে। রিটেনশন মানে কি একদম যা ছিল তাই, এটা হলো রিটেনশন প্রোডাক্ট, একটা ইনভার্সন মানে উল্টো করে লিখতে হবে। তাহলে উল্টো করে মানে কি CH3O বন্ড C, এখানে উপরে H, এখানে বোল্ড করে লিখবো PH, এখানে ডট ডট করে লিখবো এখানে হচ্ছে গিয়ে তোমার CH3।
তাহলে এটা হচ্ছে তোমার রিটেনশন প্রোডাক্ট, এটা হচ্ছে ইনভার্সন প্রোডাক্ট। তাহলে SN1 বিক্রিয়ার ক্ষেত্রে রিটেনশন এবং ইনভার্সন দুটো প্রোডাক্টই পাওয়া যায়। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পেরে গেছি। যাই হোক, এগুলো আমাদের বোর্ডের পরীক্ষায় না আসলে কম্পিটিটিভ পরীক্ষায় এই ধরনের কোশ্চেন দিতে পারে। ব্যাপারটা আমাদের পুরো ক্লিয়ার হয়ে গেছে। SN2 বিক্রিয়া আমরা কিভাবে করতে হয়, কোন ক্ষেত্রে ইনভার্সন হয়, কোন ক্ষেত্রে রিটেনশন হয়, কোন ক্ষেত্রে প্রোটিক সলভেন্ট ভালো হলে, কোন প্রোটিক সলভেন্ট থাকলে, পোলার প্রোটিক থাকলে কোন বিক্রিয়া ভালো হবে, এগুলো প্রত্যেকটা আমরা বুঝতে পেরে গেছি। আর একটা তোমরা হোমওয়ার্ক করবে আর কি। আরেকটা জিনিস একটু তোমাদের বলে দিই এখান থেকে, যে ধরো এখানে যেন বিআর আছে, এর মধ্যে যদি OH মাইনাস আর যদি DMF দিই, তাহলে SN1 না SN2 হবে। দেখো, যদি বিআর মাইনাসটা ডাইরেক্ট বেনজিন বলয়ের সঙ্গে যদি যুক্ত থাকে, বা ধরো না তোমার ভিনাইল গ্রুপের সঙ্গে যদি যুক্ত থাকে, CH বন্ড বিআর যুক্ত থাকে, তাহলে এর মধ্যে মানে এরা কখনো তোমার SN1 বা SN2 কোনো বিক্রিয়ায় কিন্তু অংশগ্রহণ করে না। মানে এক্ষেত্রে তোমার OH মাইনাস দিলে কোনো রকম বিক্রিয়া হবে না, মানে এরা কিন্তু SN1 বা SN2 বিক্রিয়া কোনোটাই করে না। ঠিক আছে, এরা SN1 SN2 বিক্রিয়া কোনোটাই করে না। অর্থাৎ কি, বিআর মাইনাসটা বা হ্যালোজেনটা যদি ডাইরেক্ট বেনজিন বলয় বা ভিনাইল গ্রুপের সঙ্গে যুক্ত থাকে, তাহলে কিন্তু ব্যাক সাইড অ্যাটাক বা কার্বোকার্বন কোনোটাই তৈরি হবে না। তার কারণ কি, যদি ধরনের একটা কার্বোকার্বন তৈরি হয়, তাহলে সেই কার্বোকার্বন তৈরি হবে ফিনাইল কার্বোকার্বন, যেটা ভেরি ভেরি লেস স্টেবল। তাই জন্য এটা কিন্তু কখনো কার্বোকার্বন তৈরি করতে পারবে না। আবার ব্যাক সাইড অ্যাটাকও হবে না, কারণ এখানে প্রচুর ইলেকট্রনের ঘনত্ব আছে, বাল্কিনেসটা অনেক বেশি, ইলেকট্রন বিকর্ষণ হবে, তাই জন্য ব্যাক সাইড অ্যাটাকও হবে না। আর এর ক্ষেত্রেও ঠিক তাই। ঠিক আছে, তো তাই জন্য এই যে হ্যালোজেন গ্রুপটা যদি ডাইরেক্ট ফিনাইল গ্রুপ বা বেনজিনের সঙ্গে যুক্ত থাকে, তাহলে কিন্তু কোন রকম বিক্রিয়া হয় না। এই কথাটা মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে চলো এখান থেকে একটা উদাহরণ নিয়ে নিই, যেটা IIT তে একবার কোশ্চেন আসছিল। SPH আর এখান থেকে তোমার দেওয়া আছে DMF। কি প্রোডাক্ট তৈরি হবে বলো দেখি? এটা একবার IIT কোশ্চেন কিন্তু। দেখো, প্রথমে আমাকে আইডেন্টিফাই করতে হবে এটা SN1 হবে না SN2 হবে। কি করে বুঝবো স্যার SN1 SN2? তাহলে এখানে কি দেওয়া আছে? DMF দেওয়া আছে, এখানে S মাইনাস একটা স্ট্রং নিউক্লিওফাইল, ঠিক আছে, Na প্লাস আর S মাইনাসে থাকবে, তাহলে S মাইনাস একটা স্ট্রং নিউক্লিওফাইল এবং DMF দেওয়া আছে, তাই জন্য এটা SN2 বিক্রিয়াই হবে। স্ট্রং, তার মানে এটা SN2 বিক্রিয়া হবে। এবং SN2 বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু এটা স্টিরিওকেমিস্ট্রি মানে বোল্ড করে দেওয়া আছে, তার মানে তার স্টিরিওকেমিস্ট্রিও আমাদেরকে জানতে হবে। তাহলে এবং এর ক্ষেত্রে কি হবে, তোমার কি হবে না, সবসময় SN2 ক্ষেত্রে ইনভার্সন হবে, মানে এখানে যা আছে তার উল্টো ফেজে চলে যাবে। এবং এক্ষেত্রে স্যার এই ফ্লোরিনটা কি রিপ্লেস হবে? এই ফ্লোরিনটা কি বের হবে? কেননা এই ফ্লোরিনটা কি প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণ করবে না। কিন্তু আমরা একটু আগে দেখলাম যে ডাইরেক্ট যদি হ্যালোজেনটা বেনজিন বলের সঙ্গে যুক্ত থাকে, তাহলে কিন্তু তার কোনো রিপ্লেসমেন্ট হবে না। অর্থাৎ এর কোনো প্রোডাক্ট রিপ্লেসমেন্ট, জাস্ট এখানে ব্রোমিনটা বের হবে। কিন্তু প্রোডাক্টটা কিরকম তৈরি হবে? তাহলে প্রোডাক্টটা তৈরি হবে যা ছিল তাই রাখবো, এখান থেকে ফ্লোরিন ছিল ফ্লোরিন রাখবো, এখানে CH3 ছিল CH3 কোনো পরিবর্তন হবে না। জাস্ট এখানে যেহেতু বোল্ড ফেজে ছিল, এবার এটাকে আমরা ডট ডট করে SPH লাগিয়ে দেবো, তাহলে এটাই হবে আমাদের প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে এটা ইনভার্সন হয়ে গেল, এখানে জাস্ট বোল্ড পেজে ছিল, এটাকে আমরা উল্টো পেজে নিয়ে চলে গেলাম, ইনভার্সন হয়ে গেল, আর এখানটা SN2 ধাপে বিক্রিয়াটা হলো। ব্যাপারটা বুঝতে পেরে গেছি। চলো এবার তাহলে তোমরা এখান থেকে তোমাদের বইতে যত উদাহরণ আছে, চলো আরেকটা কোশ্চেন করতে দিই, তোমরা এটা নিজেরা করবে। এবার বলেছে এই যে তিনটা রিয়েজেন্ট আছে, তাদের হচ্ছে কি অর্ডারে সাজাতে বলেছে, কে ভালো SN1 বিক্রিয়া, SN1 বিক্রিয়ার ক্রমে সাজাতে বলেছে, কোনটা সব থেকে ভালো SN1 বিক্রিয়া দেবে। চলো বলো, এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কোনটা ভালো SN1 বিক্রিয়া দেবে। তো আমরা কি করে পড়বো যে কোনটা SN1 দেবে কোনটা SN2 দেবে? তাহলে যখনই আমরা SN1 এর কথা বলবো, প্রথমে আমাকে কার্বোকার্বন অর্থাৎ কি এখান থেকে X টাকে বের করে দেবো, প্রত্যেকটা আমাকে X গুলো বের করে দাও, বের করে দেখবো যে কার্বোকার্বনটা মোর স্টেবল হবে সেটা হচ্ছে কি ভালো SN1 বিক্রিয়া দেবে, এটা আমরা জানি, তাই তো? তাহলে কার্বোকার্বনের স্টেবিলিটি দেখতে গেলে আমাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, যে ওখানে রেজোনেন্স হয় কিনা বা সেটা অ্যারোমেটিক কিনা, সেগুলো ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। তো তার আগে আমরা জানি যে অ্যান্টি অ্যারোমেটিক আর অ্যারোমেটিক, এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার করে নেব, যে যাদের মধ্যে ফোরেন +2 সংখ্যক ইলেকট্রন থাকে, পাই ইলেকট্রন থাকে, তারা হয় হচ্ছে অ্যারোমেটিক এবং ওরা ভেরি ভেরি স্টেবল হয়। ঠিক আছে, আর যাদের মধ্যে হচ্ছে কি তোমার ফোরেন সংখ্যক, যাদের মধ্যে ফোরেন সংখ্যক ইলেকট্রন থাকে এবং সেটা রেজোনেন্স করতে পারে, তারা হয় অ্যান্টি অ্যারোমেটিক। এখান থেকে দেখবো যে এই ইলেকট্রন, এই পাই ইলেকট্রনটা এখানে রেজোনেন্স করতে পারে, ঠিক আছে, কিন্তু এখানে যদি আমরা দেখি তাহলে এটা রেজোনেন্স করতে পারে, কিন্তু পুরোপুরি রেজোনেন্স করতে পারছে না। এবার এখানে দেখো, এটা কিন্তু এখানে রেজোনেন্স করতে পারে, এই বন্ডটা এখানে আসতে পারে, এটা পুরো যৌগটার মধ্যে রেজোনেন্স হচ্ছে, এবং একটা পাই বন্ড মানে দুটো পাই ইলেকট্রন। তাহলে টোটাল এখানে কটা ইলেকট্রন আছে স্যার? 4টা পাই ইলেকট্রন আছে। তাহলে 4টা থাকা মানে কি n এর মান 1, অর্থাৎ কি এখানে ফোরেন সংখ্যক পাই ইলেকট্রন আছে এবং সেটা রেজোনেন্স করতে পারছে, তার মানে এই যৌগটা হবে অ্যান্টি অ্যারোমেটিক, এটা হবে অ্যান্টি
অ্যারোমেটিক, ঠিক আছে, এটা হবে অ্যান্টি অ্যারোমেটিক। এবং দেখো এখানে অক্সিজেনের মাথায় দুটো লোন পেয়ার আছে, এবং এটা কি করতে পারে, এটা এখানে নামতে পারে, এখানে ঘুরতে পারে, এটা এখানে আসতে পারে। আমরা এখানে কি এটাও পুরোটা রেজোনেন্স হচ্ছে, এবং এখানে টোটাল 6টা ইলেকট্রন আছে। 6টা ইলেকট্রন মানে কি 4n+2 সূত্র মেনে চলছে। তো 4n+2 সূত্র মেনে চলা মানে কি, এটা হবে কি অ্যারোমেটিক, এটা হবে অ্যারোমেটিক, ঠিক আছে। এবং অ্যারোমেটিক আমরা জানি কি অ্যারোমেটিক কম্পাউন্ড গুলো ভেরি ভেরি স্টেবল, অ্যারোমেটিক কম্পাউন্ড গুলো ভেরি ভেরি স্টেবল। কেন অ্যারোমেটিক কিভাবে হলো স্যার, এখানে এই যে অক্সিজেনের দুটো ইলেকট্রন তারা রেজোনেন্সে অংশগ্রহণ করছে, তাই জন্য এখানে আমরা বলবো এটাকে পাই ইলেকট্রনের মধ্যে ধরবো, ঠিক আছে। তাহলে এই দুটো ইলেকট্রন এই দুটো পাই বন্ডের জন্য 4টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন তারা রেজোনেন্স করছে, তাই জন্য এটা হবে কি অ্যারোমেটিক কম্পাউন্ড। তো তাহলে সব থেকে বেশি স্টেবল কোনটা হলো, অ্যারোমেটিকটা বেশি স্টেবল হলো, তাহলে এটা সব থেকে বেশি স্টেবল। আর এটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক হয়ে গেল, মানে এটা একদমই আনস্টেবল হয়ে গেল। আর এটা তারপরে নেক্সট আসবে, এটা রেজোনেন্স হচ্ছে কিন্তু কম রেজোনেন্স হচ্ছে, তাই জন্য এটা হচ্ছে সেকেন্ডে আসবে, তাই জন্য এটা সব থেকে বেশি SN1 বিক্রিয়া দেবে, তারপরে এটা, তারপরে এটা, ঠিক আছে। তাহলে SN1 বিক্রিয়া কম, অর্ডারটা আমরা পেয়ে গেলাম কি C সব থেকে বেশি, তারপরে হচ্ছে কি A, তারপরে হচ্ছে তোমার B। এই অর্ডারটা আমরা মনে রাখবো, তাহলে ব্যাপারটা একদম পুরো ক্লিয়ার হয়ে গেছে। বলেছে এই দুজনের মধ্যে কে ভালো SN2 বিক্রিয়া দেবে। SN2 বিক্রিয়া কখন দেবে, এখানে একটা ক্লোরিন আছে, এই দুজনের মধ্যে কোনটা ভালো SN2 দেবে বলো। এটা যদি A, এটা যদি B হয়, তাহলে আমরা জানি কি SN2 বিক্রিয়া ক্রাউডনেস এর উপর ডিপেন্ড করবে। Rx টা দেখবো আমরা, তাহলে এই কার্বনটা কত ডিগ্রি স্যার, এটা 1 ডিগ্রি কার্বন, এটা কত ডিগ্রি স্যার 2 ডিগ্রি, কারণ এদিকে একটা কার্বন এদিকে একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাহলে এই কার্বনটা 2 ডিগ্রি। তাহলে আমরা জানি কি 1 ডিগ্রি ক্ষেত্রে SN2 বিক্রিয়া ভালো হয়, তারপরে 2 ডিগ্রি, তাহলে এই ক্ষেত্রে A বেশি দেবে, তারপরে হচ্ছে B, তাই তো। এই অর্ডারটা আমরা মাথায় রাখবো, বুঝে গেছি এটা আমার কেমন কিভাবে হলো। এটা 1 ডিগ্রি, 1 ডিগ্রি ক্ষেত্রে কি হচ্ছে কি তোমার SN2 বিক্রিয়া ভালো হয়, এটা যেহেতু 2 ডিগ্রি, তাহলে 2 ডিগ্রি ক্ষেত্রে SN2 বিক্রিয়া ভালো হবে না। বলেছে এই দুজনের মধ্যে কে ভালো SN2 বিক্রিয়া দেবে। চলো দেখো এই দুজনের মধ্যে কে ভালো SN2 বিক্রিয়া দেবে। দেখো এটা তো কখনো SN1 বা SN2 কোনোটাই দেবে না, কারণ ভিনাইল গ্রুপ যেহেতু এখান থেকে এই প্রাই ইলেকট্রনের ক্রাউডনেস থাকার জন্য এখানে কিন্তু কোনো রকম ব্যাক সাইড অ্যাটাকই হবে না, তাই জন্য ভিনাইল ক্লোরাইড বা ভিনাইল যৌগগুলো কিন্তু কখনো SN1 SN2 বিক্রিয়া দেয় না। তাহলে অবশ্যই এটা SN2 বিক্রিয়া দেবে। কেন SN2 বিক্রিয়া দেবে স্যার, এখান থেকে দেখো এই যে পাই ইলেকট্রন থাকার জন্য কিন্তু এরাও কিন্তু একটা কি করতে পারে না, ইলেকট্রন টানতে পারে, মানে এই কার্বনটা যে আছে সেটা sp2 সংকরায়িত হওয়ার জন্য তাদের একটা তড়িৎ ঋণাত্মকতা আছে, মানে এদের মাইনাস আই এফেক্ট আছে, মানে কি ইলেকট্রন টানতে পারে। আমরা জানি যে এই যে গ্রুপটার সঙ্গে যদি কোনো মাইনাস আই এফেক্ট যুক্ত যদি কোনো গ্রুপ থাকে, তো তাহলে কিন্তু তার আজকে কি হয় না, তার বিক্রিয়ার হারটা অফকোর্স বৃদ্ধি পাবে আর কি। SN2 বিক্রিয়ার ক্ষেত্রে ট্রানজিশন স্টেটকে বেশি স্টেবিলিটি দিতে পারবে, তাই জন্য কিন্তু এর ক্ষেত্রে কিন্তু SN2 বিক্রিয়াটা ভালো হবে, ঠিক আছে। এর ক্ষেত্রে কিন্তু SN2 বিক্রিয়া ভালো হবে। তাহলে এর ক্ষেত্রে অ্যালাইলিক যে তোমার ক্লোরাইডটা ছিল তার ক্ষেত্রে কিন্তু SN2 বিক্রিয়া ভালো হবে। এখানে বলা হলো এই যৌগটার মধ্যে এটা একটা ব্রোমিন আছে, এটা একটা ব্রোমিন আছে, বলেছে এর মধ্যে কোন ব্রোমিনটা তাড়াতাড়ি SN1 বিক্রিয়া সারা দেবে। এই দুটো ব্রোমিনের মধ্যে কোনটা SN1 বিক্রিয়া তাড়াতাড়ি সারা দেবে। SN1 বিক্রিয়া সারা দেবে কোন ব্রোমিনটা, এই ব্রোমিনটা না এই ব্রোমিনটা। এটা তো আমি 1 নম্বর ব্রোমিন বললাম, এটাকে 2 নম্বর ব্রোমিন বললাম, তাহলে কোন ব্রোমিনটা তাড়াতাড়ি SN1 বিক্রিয়া করবে। তারপর এই ব্রোমিনটা কত ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত আছে, 3 ডিগ্রি কার্বনের সঙ্গে। এটা কত ডিগ্রির সঙ্গে যুক্ত আছে, এই কার্বনটা এখানে, এই কার্বনটা যদি দেখি একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাহলে এটা 1 ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত আছে। আমরা জানি যে SN1 বিক্রিয়া কি হয় 3 ডিগ্রি ক্ষেত্রে ভালো হয়, তারপরে 1 ডিগ্রি, তাহলে এই ব্রোমিনটা বেশি সক্রিয় হবে, মানে এই ব্রোমিনটা তাড়াতাড়ি বিক্রিয়া করবে, ঠিক আছে ব্যাপারটা। তাহলে এই ধরনের কোশ্চেনগুলো আমরা তাহলে এখন থেকে করতে পারবো। তো আজকের ক্লাসটা তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ে থাকো, তাহলে তোমাদের SN1 এবং SN2 বিক্রিয়ার উপর কোনো রকম প্রবলেম থাকবে না, ঠিক আছে। কারণ SN1 SN2 বিক্রিয়া থেকে যে কোনো কোশ্চেন তোমরা এখন থেকে করতে পারবে। তাহলে জাস্ট এটুকু মাথায় রাখতে হবে যে SN1 বিক্রিয়া কি কি গল্প হচ্ছে, কোন দ্রাবকে SN1 ভালো হয়, SN2 বিক্রিয়ার ক্ষেত্রে কি কি গল্প হচ্ছে, SN2 বিক্রিয়ার ক্ষেত্রে কোন দ্রাবকে ভালো হয়, এই বিষয়গুলো যদি আমাদের মাথায় থাকে তাহলেই কিন্তু আমরা পুরো SN1 এবং SN2 বিক্রিয়াগুলো করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা জাস্ট আমাদেরকে ওই সলভেন্টও কোনো সময় ফ্যাক্টর করবে, ওই বিষয়গুলো আমরা কিন্তু মাথায় রাখলে এখন সবই করতে পারবো, ঠিক আছে। তো তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে আমরা কি করে দেবো না, হচ্ছে কি তোমার ওই প্রতিস্থাপন বিক্রিয়াগুলো, অর্থাৎ কি হ্যালো অ্যালকেনের যত ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া আছে, তো সেই বিক্রিয়াগুলো আমরা করবো আর কি, এবং তারপরে থেকে আমরা আবার অপনয়ন বিক্রিয়াটাও আমরা করবো, ঠিক আছে। তো তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি।